কথা বলছো না যে? কি বলবো? আগে তো অনেক কথা বলতে, বাচ্চামি করতে। এখন আর বাচ্চা হওয়ার শখ নেই। আমার নিজেরই এখন বাচ্চা আছে। খুব কড়া কড়া কথা বলতে শিখে গেছো। সেদিন তুমি বলেছিলে। খুব ঘৃণা করো আমাকে। অনেক। তোমার তো অজানা থাকার কথা না। বিয়ে করনি কেন? কি দরকার আর কারো ছলনার পাত্র হওয়ার? নুসরাতকে তার মায়ের আদর ভালোবাসা ছাড়া বড় করবে কি করে? পারবে তুমি? হ্যাঁ, দেখতেই তো পারছো। পারছি কিনা। মেয়েটা তো খুব ভালো, মায়ের ভালোবাসার কাতর। এভাবে বড় করে তোলা ঠিক না। ওর একটা আম্মুর প্রয়োজন। সেটা দেখার ব্যাপার আমার, তোমার না। হুম। কিন্তু এভাবে মায়ের ভালোবাসা ছাড়া মেয়েটাকে কত বড় করবে তুমি? ও যখন প্রশ্ন করবে ওর মা কোথায়, তখন কি জবাব দিবে? নুসরাত জানে ওর আব্বু আমি আর আম্মু আমার মেয়ের পিছনে পড়েছে কেন। তারপর আমার সাথে দেখা করা, পুরনো স্মৃতি মনে করে দেওয়া, এসবের মানে কি? নীল আমার দিকে তাকিয়ে রইল অপলক দৃষ্টিতে। আমার যেন বিষ বিষ করছে। তোমাকে আর তোমার মেয়েটাকে। অস্পষ্টভাবে বলল নীলা। কি বলছো, স্পষ্ট করে বলো। বিরক্ত হচ্ছ কেন? তো কি করব? তোমার মতো তো আমি বেকার বসে নেই। আমার কাজ আছে। আর তোমার তো কাজ শুধু ছলনাটাই। কখনো ভাবিনি নিজের ভাবিকেই বিয়ে করতে হবে, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করতে হয়েছে। এখন আমি ছাদে দাঁড়িয়ে আছি। একটু পরে আমার বাসর। শুধু আমার না, আমার আর ভাবির। এখন তো ভাবি না, বউ। কিন্তু আমার চিন্তা হচ্ছে নীলাকে নিয়ে। আমার গার্লফ্রেন্ড, যাকে আমি প্রথম থেকে ভালোবেসে ফেলেছিলাম। আর তারপর প্রেম। নীলা তো আমাকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে। নীলাকে এখন কি বলবো? নীলা কি মেনে নেবে এটা? কি রে, এখনো দাঁড়িয়ে আছিস রে? রুমে যা। আম্মুর কথা শুনে পেছনে ফিরে তাকালাম। হ্যাঁ। তুই কি আপসেট? না, এটা তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে। হুম, যা রুমে যা। তারপর আমি ছাদ থেকে নিচে আসলাম। রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছি। কি করব ভাবতেও পারছি না। সাহস যুগে দরজা ঠেলে রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেখলাম ভাবি জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। আমি একটু কাশি দিলাম ভাবির দৃষ্টি আকর্ষণ করার জন্য। ভাবি আমার দিকে তাকালো। ভাবির নাম হচ্ছে মীরা। তার দৃষ্টি একেবারে শান্ত। কিভাবে মেয়েটা নিজেকে দমিয়ে রাখতে পারে? কাব্য, তুমি এসেছো? কোথায় ছিলে এতক্ষণ? ছাদে ছিলাম। তুমি জানালা দাঁড়িয়ে কি করছো? ঘুমাওনি? না, কি করে ঘুমাই বলো? গলায় যেন কথা আটকে গেল। আমি কিছু বললাম না। তখন সে নিজেই বলল, আচ্ছা কাব্য, আমার সাথে এমন কেন হলো? কি দোষ করেছি আমি? বলেই সে ডুকরে কেঁদে উঠল। কেঁদো না প্লিজ। তোমার জীবনটাও নষ্ট করে দিলাম। তুমি এখন নীলাকে কি জবাব দিবে? ভাবিকে আমি নীলার কথা শেয়ার করতাম, তাই জানে। এতে তোমার কোনো দোষ নেই। তুমি নিজেকে দোষারোপ করো না প্লিজ। কিন্তু সে কেঁদেই চলেছে। কাঁদবে না প্লিজ। যাও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। হুম। ভাবি বিছানায় গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আমি জানালার পাশে দাঁড়ালাম। ভাবিকে তো খুব ভালোভাবেই সান্ত্বনা দিলাম। এখন নিজেকে শান্ত করি কি করে? নীলা আমাকে প্রতারক ভাববে না তো? কি করব এখন? কি করার আছে আমার? কি করতে পারি আমি এখন? তখন হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করলাম। পিছনে তাকে দেখি মীরা। নীলার কথা ভাবছিলে? এখনো ঘুমাওনি? না, আমার ঘুম তো সেদিনই চলে গেছে, যেদিন থেকে নিশান নিখোঁজ। নিশান? নিশান আহমেদ আমার ভাইয়া। আর 4-5 মাস আগ থেকে সে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরে পাওয়া যায়নি। জানি না কোথায় আছে ভাইয়া। তখন আমি কিছু বললাম না। জানালার দিকে হয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম। তখন মীরা বলল, আমাকে নীলার সাথে দেখা করিয়ে দিতে পারবে? আমি তখন বুড়ো কুচকে তাকালাম আর বললাম, কেন? ভয় পেও না, আমি কিছু করব না। নীলাকে বুঝিয়ে বলবো। আচ্ছা, নীলা কি জানে? জানি না, হয়তো জেনে গেছে এতক্ষণে। ও, চিন্তা করো না, আমি বুঝিয়ে বলবো। তুমি আমাদের দেখা করিয়ে দিও। হ্যাঁ। তারপর কিছুক্ষণ নীরবতা। তুমি ভাইয়াকে খুব ভালোবাসতে, তাই না ভাবি? আমার এই প্রশ্ন শুনে ভাবি শুধু আমার দিকে তাকালো। চোখের পানিগুলো শেষ হয়ে গেছে। ভাইয়ের নিখোঁজ হওয়ার পর ভাবি পুরো পাগলই হয়ে যাচ্ছিল। এখন আস্তে আস্তে স্বাভাবিক হয়েছে। প্রতিদিন রাতে কাঁদতো বোধ হয়। সকালে চোখ দেখে বোঝা যেত। তোমার আর নীলার মাঝে আমি বাধা হয়ে দাঁড়ালাম, তাই না কাব্য? না না, এটাতে তোমার কোনো দোষ নেই। এই সময় তোমাকে সাপোর্ট দেওয়া খুবই জরুরি, যেটা আমার দায়িত্ব। তুমি তো নীলাকে ভালোবাসো, তাহলে আমাকে বিয়ে করতে রাজি হলে কেন? আমি কিছু বললাম না। তুমি চুপ থাকলেও আমার সেটা অজানা নেই কাব্য। আমি তখন প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালাম মীরার দিকে। আম্মুর কথায়? হ্যাঁ, এটা একটা কারণ অবশ্য।
আম্মু মীরাকে নিজের মেয়ে হিসেবে ধরে নিয়েছে, আর ভাইয়ের তো কিছুই হয়নি। তাহলে ভাবিকে তার আব্বুর বাসায় যেতে হবে কেন? কিন্তু ভাইয়াকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই ভাবিকে এখানে রাখার এই একটা মাত্রই কার্য, আমার সাথে বিয়ে দেওয়া। আর এমন সময় ভাবির সাপোর্ট প্রয়োজন। ঠিক বললাম? তবে তবে কি? ভাবি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আরও একটা কারণ আছে। আমি যেটা ভেবেছিলাম সেটাই কি? তুমি কি ভেবেছিলে? আমার অনাগত সন্তানের জন্য। আমি মাথা নাড়ালাম। হ্যাঁ, মীরা প্রেগনেন্ট, 4-5 মাসের হবে। তারপর মীরা কিছুক্ষণ আমার দিকে তাকালো। তারপর জানো কাব্য, তুমি অনেক ভালো। কি জানি, হয়তো। আমি ভেবেছিলাম তুমি আমার উপর বিরক্ত, কিন্তু তুমি আমাকে খুব ভালোভাবে সাপোর্ট দিচ্ছ। আমি ভাবলাম তুমি শুধু আম্মুর কথা রাখার জন্য বিয়েটা করেছো, কিন্তু সত্যি তুমি খুব ভালো। আচ্ছা, তোমার এখন রেস্টের প্রয়োজন ভাবি, ঘুমিয়ে পড়ে যাও। বোকা, সবার সামনে ভাবি ভাবি করবে নাকি? আম্মু এতে কষ্ট পাবে। তাহলে? ভাবি কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, নাম ধরে ডাকতে পারো। নাম ধরে? সমস্যা নেই তো। না, কিন্তু আচ্ছা, যাই ডাকো সবার সামনে ভাবি ডেকো না শুধু। ওকে, যাও শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। তারপর আমি গিয়ে সবাই শুয়ে পড়লাম, কিন্তু মীরা জানালার পাশেই দাঁড়িয়ে রইল। কি হলো, ঘুমাবে না? ঘুম আসবে না। কেন? প্রতি রাতে তো নিশার আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত। এখন তো নিশার নেই, তাই ঘুম নেই। কিন্তু তোমার তো ঘুমানো প্রয়োজন। কিন্তু আমার তো ঘুম আসবে না। এক কাজ করতে পারি। কি? আমি মাথায় হাত বলে দিই, তুমি ঘুমিয়ে পড়ো। আমার এমন কথা শুনে মেয়েরা আশ্চর্য হয়ে তাকালো আমার দিকে। হয়তো একটু ইতস্তত বোধ করছে, আর নিজেকে অপরাধী মনে করছে। কি হলো? না না, লাগবে না, আমি ঘুমোতে পারবো। কিভাবে? চেষ্টা করলে এমনিতেই ঘুম আসবে। আমি তখন সোফা থেকে উঠে মেয়েরার কাছে গেলাম। আমি জানি তোমার ঘুম আসবে না, চলো। আমি মাথায় হাত বলে দিচ্ছি। তারপর আমি মেয়েরার হাত ধরে টেনে বিছানার দিকে নিয়ে যেতে লাগলাম। মেয়েরা অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে, কিছু বলতে পারছে না। আমি মেয়েরাকে শুয়ে দিয়ে মাথায় হাত বোলাতে লাগলাম। মেয়েরা লজ্জায় চোখ বুঝে নিল। মেয়েরার জন্য কেমন লাগছে, এতদিনে নিশানের সাথে সংসার করলো, আর এখন তার আপন ছোট ভাইয়ের সাথে। ছি, নিজেকে অপরাধী মনে হচ্ছে মেয়েরার। তারপরে সব ভাবতে ভাবতে মীরা ঘুমিয়ে গেল, আর আমি উঠে পড়ি এবং সবাইকে শুয়ে পড়ি। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে চোখ খুলে দেখলাম সকাল হয়ে গেছে। হাত পা উপরে তুলে বড় করে হাই তুললাম। বিছানার দিকে তাকিয়ে দেখি মীরা এখনো ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় পরীর মতো লাগছে মীরাকে। তারপর কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। মোবাইলটা হাতে নিয়ে অন করলাম। তখন নীলা 10টা মেসেজ দেখে আমার চোখ চড়ক আছে। মেসেজ ওপেন করলাম। 1. কনগ্রেস মিস্টার কাব্য। 2. আপনার বিবাহিত জীবন সুখী হোক। 3. তুমি কি জানতে না যে আমি তোমাকে কতটুকু ভালোবাসতাম? কেন এমন করলে আমার সাথে? কি দোষ করেছিলাম আমি? আমার অপরাধটা কি ছিল? 4. ইউ আর এ চিটার কাব্য, ইউ আর এ লায়ার। 5. সেদিন কি বলেছিলে মনে আছে? জীবন চলে গেলেও আমাকে তোমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না, এই তার নমুনা। লাস্ট একটা জিনিসই চাই, তুমি সুখে থাকো। মেসেজগুলো পড়ে বুঝতে বাকি রইল না যে নীলা আমার বিয়ের ব্যাপারটা জেনে গেছে। শিট, এখন কি করে বোঝাবে নীলাকে? আমি তো নিজ থেকে বিয়েটা করতে চাইনি, কি করে বোঝাবো? কি যে করি এখন। সত্যি নীলা আমাকে অনেকটাই ভালোবাসে, তাই হয়তো ব্যাপারটা সহ্য করতে পারেনি। তখন আমি তাড়াহুড়ো করে নীলার ফোনে কল করলাম। না, বন্ধ দেখাচ্ছে। নীলা তাহলে সত্যি আমাকে প্রতারক ভেবে নিল। আমি আর কি করতাম? কিন্তু নীলা যাই করুক, নীলাকে ছাড়া তো আমি থাকতে পারবো না। আম্মুকে নীলার কথাটা বলা হয়নি, বলার সময় পাইনি। হঠাৎ করে তো বিয়েটা হয়ে গেল। তখন কাব্য, কোনো সমস্যা? এতক্ষণ আমি নীলাতে মগ্ন ছিলাম। হঠাৎ কারো কণ্ঠ শুনে চোখ তুলে তাকালাম। দেখলাম মীরা দাঁড়িয়ে আছে। উঠে পড়েছো? বললে না তো। না, তেমন কিছু না। আমি জানি সমস্যাটা। আমি তখন অসহায় দৃষ্টিতে তাকালাম মীরার দিকে। মেয়েটা আশ্চর্য একটা ক্ষমতা আছে, মনের কথা বুঝে নিতে পারে কিভাবে জানো? নীলা বিয়ের ব্যাপারে জেনে গেছে, তাই না? আমি মাথা নাড়ালাম। ভয় পেও না, তুমি শুধু আমার আর নীলার যোগাযোগ করিয়ে দিও, বাকিটা আমি দেখে নিব। হ্যাঁ। আচ্ছা, মনে থাকে যেন। বলে মীরা ওয়াশরুমে ঢুকলো এবং ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। তারপর আমাকে বলল, ফ্রেশও নিচে আসো। বলেই মীরা নিচে চলে গেল। আমি বুঝি না মেয়েটা আমার কেয়ার কেন করছে, আমি কেন মেয়েটার কেয়ার করছি। তারপর ফোনটা হাতে নিয়ে নীলার ফোনে আরেকবার ট্রাই করলাম,
না, সংযোগ বন্ধ দেখাচ্ছে। এ মেয়েটাও না একটুতে অভিনয় করে ফেলে, কিন্তু এই ব্যাপারটা তো একটু না, অনেক বড়। কারো ভালোবাসার মানুষের অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেলে কেই স্বাভাবিক থাকে না। নীলাকে নিয়ে প্রচুর টেনশন হচ্ছে। আমার এমন কর্মকাণ্ডে অনেক কষ্ট পেয়েছে মেয়েটা। এমন ভাবতে ভাবতে ওয়াশরুমে ঢুকলাম। এদিকে মীরা নিচে নেমে এলো। খুব অস্থির লাগছে নিজেকে। রাতে একটুও ঘুমাই নেই। কাব্য ভেবেছিল আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু আমি ঘুমাই নেই। কি করে ঘুমাবো আমি? এতদিন যার স্পর্শে ঘুমের দেশে তলিয়ে যেতাম, এখন তো সে নেই। তাহলে আমি ঘুমাবো কি করে? নিশান কি আর ফিরে আসবে না? যদিও আসে, তাহলে যদি শুনে ও ছোট ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে, তখন কি করবে? নিশ্চয়ই খারাপ ভাববে। মীরা ভাবে ওর জন্যই আমি আমার ভালোবাসাকে হারাতে চলেছি। নিজেকে কঠোর শাস্তি দিতে ইচ্ছে করছে তার। যে করে হোক নীলার আর আমার ভালোবাসা সহজ করে দিতে চায়, সমস্যার সমাধান করতে চায়। এদিকে আমি ফ্রেশ হয়ে এসে একটা শার্ট পরে নিচে নামলাম। বাসাটা বেশ উৎসব মুখর, তেমনটা না হলেও একমতো আর কি। যাই হোক, ছোট ছেলের বিয়ে। নিচে নামতে দেখলাম মীরা আর আম্মুর মধ্যে কথোপকথন চলছে। কি রে মা, এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল? হুম। ছোট্ট করে উত্তর দিল মীরা। আম্মু মীরা তন্নি ধরে মুখটা উঁচু করে ধরলেন। তুই কিন্তু আমাকে প্রমিস করেছিলি নিজেকে শক্ত রাখবি, নিশানের কথা ভেবে কষ্ট পাবি না। যদিও আম্মুর চোখে পানি আছে, তবুও বললেন। মীরা ভাঙা গলায় বলল। তাহলে তুমি কাঁদছো কেন আম্মু? সাথে সাথে আম্মুও ডুকরে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বললেন, আম্মু আমার ছেলেটা এখন কোথায় আছে কে জানে। আম্মু, তোমার যেমন কষ্ট হচ্ছে, আমারও তেমনই কষ্ট হচ্ছে। তাহলে আমি নিজেকে সহজ করব কি করে বলো? আম্মু তখন মীরাকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। দুজনেই কাঁদছে। আম্মু, কাব্যকে এসবের মধ্যে জড়ানোর কি দরকার ছিল? তোর মতো এত ভালো আর মিষ্টি মেয়েকে হারাতে চাই না যে। মীরা তখন আম্মুকে জড়িয়ে ধরল আরো শক্ত করে। কিন্তু কাব্যর জীবন আর ভবিষ্যৎটা যে নষ্ট করে দিলে। আমার বিশ্বাস এতে কাব্যর জীবন নষ্ট নয়, বরং আরো ভালো হবে, সুন্দর হবে। যার তোর মতো একটা বউ আছে তার জীবন নষ্ট হয় কিভাবে? মীরা তখন নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আম্মুর দিকে। আচ্ছা যা, এখন টেবিলে গিয়ে বস, আমি নাস্তা রেডি করছি। তখন আম্মু আমার দিকে আসলো। আমাকে দেখতে একটা মিষ্টি হাসি দিলেন আর বললেন, ঘুম ভাঙলো তোর? হ্যাঁ। যা টেবিলে যা। আমি টেবিলের দিকে না গিয়ে একটু বাইরের দিকে গেলাম। নীলাকে ফোনে ট্রাই করলাম, দেখি পাই কিনা, কিন্তু না, এখনো সুইচ অফ দেখাচ্ছে। তখন হঠাৎ করে আরেকবার ট্রাই করতেই ফোন ঢুকে গেল। 2-3 বার রিং হওয়ার পর রিসিভ করলো। হ্যালো নীলা। কিন্তু ওপাশ থেকে কোনো শব্দ আসছে না। হ্যালো নীলা, তুমি শুনতে পাচ্ছ? হ্যালো। তবু ওপাশ থেকে কোনো শব্দ আসছে না। আমি জানি এটা নেট প্রবলেমের কারণে হচ্ছে না, বরং নীলা নিজ থেকে কথা বলছে না। টুপ করে কলটা কেটে গেল। শিট, কেটে দিল। কি করে বোঝাবো এই মেয়েকে যে আমি কতটা ভালোবাসি ওকে? সারা রাত কত কষ্টের মধ্যে কাটিয়েছি ওর জন্য, কিন্তু ও কি সেটা বুঝতে পারবে না কখনো? আরও কয়েকবার ট্রাই করলাম, রিং হচ্ছে, তবে রিসিভ করছে না। 5-6 বার কল করার পর যখন ধরলো না, তখন একটা মেসেজ করলাম, নীলা প্লিজ একটিবার কলটা রিসিভ করো, শুধু একবার প্লিজ। মেসেজ দেওয়ার কিছুক্ষণ পর আবার কল করলাম। এখন 2-3 বার রিং হওয়ার পর রিসিভ করলো। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ? একটাবার কথা বলো প্লিজ। কিছুক্ষণ নীরব থাকার পর, কি আর বলবে তুমি? বাসর রাতের গল্প শোনাবে তাই না? স্পষ্ট কান্নার শব্দ ভেসে আসছে। প্লিজ কেঁদো না, আমার কথাটা শোনো প্লিজ। কিন্তু ওপাশে নীলা ফুপে ফুপে কাঁদছে। দেখো প্লিজ কেঁদো না লক্ষ্মীটি। চুপ, একদম আমাকে ইমপ্রেস করার চেষ্টা করবে না। আচ্ছা অন্তত পক্ষে কান্নাটা থামে, আমার কথা শোনো। তারপর নীলা কান্না থামালো, তবু পোপানো শোনাই যাচ্ছে। নীলা, আমি বিয়েটা আমার নিজের ইচ্ছে তো করিনি। ও ভালো কথা, তারপর? বিশেষ করে আমি আমার আম্মুর কথা রাখার জন্য বিয়েতে রাজি হয়েছি। বাহ, বেশ তো। বিয়ে করে ফেলেছে, অথচ বিয়েতে তোমার মত ছিল না। গল্পটা বেশ মানিয়েছে। আগে তো তুমি বোকাশোকা ছিলে, এখন বেশ চালাক হয়ে গেছো কাব্য। বিশ্বাস করো প্লিজ, আমি শুধু আম্মুর কথা রাখার জন্য বিয়েটা করেছি। কাকে করেছি জানো? কাকে আবার? মীরা নামের একটা মেয়েকে। মীরা কে জানো? কে আবার? তোমার সাথে যার বিয়ে হয়েছে। আরে চুপ করো। নীলা কোনো কথা বলল না, তবে কান্নার বেগ বাড়তেই থাকলো। মীরা আমার ভাবি, আমার বিয়েটা ভাবির সাথেই হয়েছে। মানে? মানে ভাবি প্রেগনেন্ট আর ভাইয়া 4-5 মাস থেকে নিখোঁজ। এই সময় ভাবিকে সাপোর্ট দেওয়া খুব জরুরি। ভাইয়ের নিখোঁজ হয়ে ভাবি একেবারে ভেঙে পড়েছিলেন। তাই আম্মু আমাকে বিয়ের কথা বললে আমি মানা করতে পারিনি। মানা করতেই চেয়েছিলাম,
কিন্তু আম্মু কোনো কথা বলতে নিষেধ করেছিল। মীরার সাপোর্টের জন্য তোমার আম্মু তোমাকেই বেছে নিল, আর কাউকে পেল না, আর তুমিও দেই দেই করতে বিয়ের জন্য রাজি হয়ে গেলে। নীলা, বোঝার চেষ্টা করো, আমি আম্মুর চাপে বিয়েটা করেছি। সেটা তো বুঝলাম, কিন্তু কাল রাতে যে তোমাদের বাসর রাত ছিল। বলেই সে হু হু করে কাঁদতে থাকলো। আরে চুপ করো, কিসের বাসরাত? তার মানে তোমাদের মাঝে কিছু হয়নি? না। আমি বিশ্বাস করি না তোমরা ছেলেদের সামনে একটা বিয়ে করা বউ থাকবে আর তোমরা কিছু করবে না, এটা অসম্ভব। আচ্ছা, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি মীরার সাথে দেখা করতে পারো। না মানে কাল তোমার সময় হবে? যদি সময় থাকে তাহলে কফি শপে এসো, মীরার সাথে মিট করলে বুঝতে পারবে। হুম আচ্ছা, এখন রাখি। হুম তারপর ফোন কেটে দিলাম। যাক, এখন একটু শান্তি পাচ্ছি, নীলার সাথে কথা বলতে পারলাম। ঘরে ঢুকে দেখলাম মীরা দাঁড়িয়ে আছে, আর কয়েকজন প্রতিবেশী আন্টি বসে আছেন। এরা এখানে কেন, কি মতলব এসেছে কে জানে। তখন শুনলাম, তোমার কপাল ভালো, এক ভাইকে খাওয়ার পর তার ছোট ভাইকে বর হিসাবে পেয়ে গেছো। এমন অলক্ষণে মেয়ে আমি জীবনেও দেখিনি। নিজের স্বামীর মৃত্যু ডেকে আনলো, আর এখন আবার অন্যজনের বউ হয়ে আছে। তাদের কথা শুনে রাগে আমার মাথায় আগুন জ্বলছে। এদের এগুলো ছাড়া আর কি কোনো কাজ নেই নাকি? ভাইয়ের নিখোঁজ, এতে মীরার কি দোষ? আর মীরা তো বিয়ে করতে চায়নি, আম্মু ওকে প্রমিস করে বিয়েতে রাজি করেছে। এসব মেয়েদের এই একটাই কাজ, এক ভাইকে চুষে নিয়ে এখন আর এক ভাইয়ের ঘাড়ে চেপে বসেছে। তখন আমি মীরার দিকে তাকালাম। মেয়েটা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। পাশে আম্মুও নেই। আমি তখন এগিয়ে গেলাম আর বললাম, কি সমস্যা আপনাদের? হ্যাঁ, আমাদের আবার কি সমস্যা বাবা? এই তো নতুন বউ দেখতে এলাম। একটু আগে কি যেন বলছিলেন? এক ভাইকে চুষে নিয়ে আরেক ভাইয়ের ঘাড়ে চেপে বসেছে। কে কাকে চুষে নিয়েছে? হ্যাঁ, ভাইয়া নিখোঁজ, এতে মীরার কি দোষ? আর ও অলক্ষণে হলো কিভাবে? ওর কারণে কি ভাই নিখোঁজ হয়েছে নাকি? ভাইয়া নিখোঁজ হয়েছে, এখানে মীরার দোষ কোথায় খুঁজে পেলেন আপনারা? আমি চিৎকার দিয়ে বলছিলাম কথাগুলো, আমার চিৎকারে সবাই উপস্থিত হলো। এরকম মেয়েকে তো অপয়া বলাই ঠিক। স্বামীর নিখোঁজ হওয়া 3-4 মাস হতে না হতেই অন্য আরেকজনকে বিয়ে করে বসলো। কি খারাপ স্বভাবের মেয়ে এরা। চুপ করুন, আর একটা খারাপ কথা বলবেন না মীরাকে নিয়ে। বিয়েটা ওর ইচ্ছিত হয়নি, আম্মুর ইচ্ছিত হয়েছে। আম্মুকে প্রমিস করে রাজি করেছে, না হয় মীরা বিয়েতে রাজি হতো না। এমন মেয়েকে আপনারা অপয় বলছেন, যে স্বামীর নিখোঁজ হওয়ার খবরে দিনে 2-3 বার জ্ঞান হারিয়েছে। এমন মেয়েকে আপনারা অলক্ষণে বলছেন, যে গর্ভে সন্তান দেখা সত্ত্বেও তারপরও না করে স্বামীর নিখোঁজ সুখে নিজের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছিল। কেমন মহিলা আপনারা? মেয়েটার মতো পরিস্থিতি যদি আপনার মেয়ের হতো তাহলে এরকম বলতে পারতেন? আমাদের মেয়ে এরকম হতেই পারে না। হতে পারে না? তাহলে আপনার মেয়ে বিয়ের 2 মাস পর ডিভোর্সে এখন ঘরে বসে আছে কেন? এই আপনার মেয়ের ভালো নমুনা? সবাই তখন চুপ। মেয়ের আমার দিকে অপলক অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মেয়েরার হাত ধরে উপরের দিকে টেনে নিয়ে যেতে লাগলাম। চলো মীরা। তারপর কয়েক সিঁড়ি উঠে আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, আম্মু, ওনাদের যেন আর বাড়ির আশেপাশে না দেখি। বলে রুমের দিকে পা বাড়ালাম। যাওয়ার সময় আম্মুর চোখের দিকে তাকিয়ে দেখলাম আম্মুর চোখে পানি চিকচিক করছে। এটা হয়তো আনন্দ অশ্রু। মীরাকে নিয়ে রুমে আসলাম। রাগে এখন আমার মাথায় চড়ে আছে। মেয়েরা আস্তে আস্তে আমার কাছে এসে বলল, খামোখা আন্টিদের সাথে ঝগড়া করলে কেন? ওরা তো ঠিকই বলেছিলেন। চুপ, কি ঠিক বলছিল ওরা? এই যে আমি অলক্ষণে অপয়া। মাথা নিচু করে বলল, একদম চুপ। এরকম কথা নেক্সট টাইম মুখে আনলে মুখ সেলাই করে দেবো। কে বলেছে তুমি ওরকম? যত সব আজগুবি কথাতে বিশ্বাস করো তোমরা মেয়েরা। মেয়েরা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, তুমি আসলেই ভালো কাব্য। হ্যাঁ জানি আমি। সকালের নাস্তাটা তো করনি। তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসছি। এই একটু নড়বে না, আজ থেকে তোমার কাজ করা বন্ধ। মানে? মেয়েরা অবাক হয়ে বলল, হ্যাঁ তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসছি। মেয়েরা বসে বসে ভাবতে লাগলো যে আমি আসলে খুবই ভালো, খুব ভালোর থেকে আরও বেশি ভালো। বোঝাই যাচ্ছে খুব কেয়ার নেব তার। এই মুহূর্তে মীরার ভাইয়ের কথা খুব মনে পড়ছে। এখন যদি ভাইয়া থাকতো তাহলে কত কিছুই না করতো। মীরা প্রেগনেন্ট শুনলে খুশিতে আটখানা হয়ে যেত। মীরা পেটে মাথা লাগিয়ে বাবুর সাথে কথা বলতো, কথা পাগলামো করতো। যদিও মীরার বাবুটা এখন অনেকটাই ছোট, যার শুধুমাত্র অস্তিত্বই আছে। এদিকে আমি নিচে আসলাম। নাস্তা নিয়ে উপরে উঠতেই আম্মু বলল, এমনভাবেই মেয়েটার পাশে থাকিস, হারিয়ে যেন না যায় মেয়েটা। আমি অপ্রস্তুত হাসি দিলাম। তারপর রুমে এসে দেখলাম মীরা কি যেন ভাবছে। উফ, তুমি আবার চিন্তায় মগ্ন? তোমার না চিন্তা করা মানা? মেয়েটা তখন আমতা আমতা করে বলল, আসলে কোনো আসলেটা আসলে নাই,
এখন খাওয়া শুরু করো বলে মীরার মুখের দিকে এগিয়ে দিলাম খাবার। মীরা তাকিয়ে থাকলো আমার দিকে। কি হলো নাও? মীরা তখন কিছু না বলে খাবারটা মুখে নিল। তারপর মীরাকে খাইয়ে দিতে লাগলাম, আমি নিজেও খেতে লাগলাম। তখন মীরাকে বললাম, নীলা তোমার সাথে দেখা করতে চায়, সকালে কথা হয়েছিল। মীরা খাচ্ছিল, তখন আমার এই কথা শুনে খাওয়া বন্ধ করে দিল আর আমার দিকে তাকালো। ও কখন? কাল বিকেলে। ও হঠাৎ নীলার কথাটা শুনে মীরার বুকটা কেমন যেন ফাঁকা মনে হলো। মীরা ভাবলো আমি কি হারিয়ে যাবো ওর কাছ থেকে। পরক্ষণে আবার ধিক্কার দেয় নিজেকে। কি ভাবছি আমি এসব? কাব্যর প্রতি দুর্বল হয়ে যাচ্ছি না তো? না না, এটা কি করে হয়? নিশান ছাড়া আর কাউকেই ভালোবাসতে পারবো না আমি। একমাত্র নিশানই আমার ভালোবাসার জগৎ, আর কেউ না, কাব্যও না। হয়েছে, আর খাবো না। খাবে না মানে? এগুলো কি খাবে? তুমি খাবে? না না, আমি একা খাবো না, আমার সাথে তোমাকে খেতে হবে। আমি আর খাবো না প্লিজ। ওকে, তাহলে খাবার রেখে আসি। রেখে আসবে কেন? তুমি খাবে না? না, তুমি যখন খাবে না তাহলে আমিও খাবো না। বললাম তো আমার পেট ভরে গেছে। রাগ করো না, তুমি খেয়ে নাও প্লিজ। খেতে পারি, একটা শর্ত। শর্ত? কি শর্ত? যদি তুমি খাইয়ে দাও। কথাটা শুনে মীরা হঠাৎ চমকে উঠলো। এরা দুই ভাইয়ের মাঝে এত মিল কেন? প্রতিটা কাজে একে অপরের প্রতিরূপ। নিশানও এই কাজটা করত, ওকে প্রায় খাইয়ে দিতে হতো। আমি নিশানকে যতই বলতে চাই ততই নিশান আমার কাছে চলে আসছে। আমি তো নিশানকে বলতে চাইনি, নিশানের স্মৃতি নিয়ে বেঁচে থাকতে চাই। কিন্তু আম্মু তো আমাকে প্রমিস করিয়েছে যেন আমি নিশানকে ভুলে যাই, কাব্যকে আপন করে নেই। কিন্তু কি করে করবো এটা? আমি নিশানকেই ভালোবাসি, আর কাব্য তো নীলাকে ভালোবাসে। আমি জানি নিশান ফিরে আসবে, আর তা খুব তাড়াতাড়ি। আচ্ছা লাগবে না, আমি যাচ্ছি বলে আমি যখন উঠে আসছিলাম এমন সময় মীরা আমার হাত ধরে নিল। না না, বসো, আমি দিচ্ছি খাইয়ে। তারপর আমি মীরার দিকে তাকালাম। মীরা আমার দিকে তাকিয়ে আছে, হাত ধরে আছে বলে লজ্জা পেল। হাত ছেড়ে দিয়ে নিচের দিকে তাকিয়ে নাস্তাগুলো ওর কাছে নিল। না, লাগবে না, তুমি শুয়ে বিশ্রাম করো। তোমার যখন ভালো লাগছে না তখন খেয়ে দেওয়ার প্রয়োজন নেই। আমি কি বললাম নাকি যে আমার ভালো লাগছে না? আস্তে করে বললো নিচের দিকে তাকিয়ে। না বলনি, তবে আমি বুঝতে পেরেছি যে তোমার ভালো লাগছে না। মীরা কিছুক্ষণ নীরব থাকার পর বলল, কথা না বলে বসো, আমি খাইয়ে দিচ্ছি। আমি আর কথা বাড়ালাম না, বসে পড়লাম। মীরা খাবার আমার মুখের সামনে তুলে ধরলো আর আমি গপ করে মুখে ঢুকিয়ে নিলাম। মীরা ফিক করে এসে দিল। আমি মীরার দিকে তাকিয়ে আমি এসে দিলাম। একটা কথা বলি? বলো। তোমার এই গ্যাজের দাঁতটা আগে কখনো দেখিনি, হাসলে খুব সুন্দর লাগে তোমাকে। কথাটা শুনে মীরা চোখ তুলে তাকালো আমার দিকে। মীরা ভেবে পায় না এদের মধ্যে এত মিল কি করে হতে পারে? এদের ভাবনা একে অপরের ভাবনার সাথে পুরোপুরি মিলে যায় কি করে? নিশান প্রতিবারই আমাকে আমার হাসিটার কথা বলতো, আর ওই দাঁতটার কথাও। আর এখন কাব্যও বলছে। কাব্য আমাকে নিশানের কথা ভুলাতে চাইছে, অথচ বারবার শুধু মনে করিয়ে দিচ্ছে। তবে কাব্য, তুমি খুব ভালো। মীরা অপলক দৃষ্টিতে তাকায় আমার দিকে। মীরা সে কখন থেকে যেন কি ভেবে যাচ্ছে। এই মেয়েটা শুধু চিন্তায় মগ্ন থাকে। দূর, তোমাকে না বললাম চিন্তা না করতে, তবুও সবসময় ভাবুক হয়ে থাকো তুমি। সরি, আসলে। আমি মীরাকে আটকে দিলাম। হয়েছে, বলা লাগবে না, তুমি যাও শুয়ে পড়ো, আমি নিচেগুলো রেখে আসছি। মীরা মাথা নাড়িয়ে বলল। হুম। তারপর আমি রুম থেকে বেরিয়ে নিচে গেলাম। থালা প্লেট রেখে আসলাম রান্নাঘরে। রান্নাঘর থেকে বেরিয়ে আসলাম, আম্মু নিচে আসছে। কাব্য, বলো আম্মু। মীরা কোথায়? রুমে শুয়ে আছে, বিশ্রাম নিতে হবে তাই। বেশ, মেয়েটার খেয়াল রাখিস বাবা, হারিয়ে গেলে কিন্তু পস্তাতে হবে। চিন্তা করো না আম্মু, আমি আছি তো। আম্মু একটা অর্থপূর্ণ হাসি দিল। এদিকে মেয়েরা বালিশে হেলান দিয়ে শুয়ে আছে, জানালার দিকে তাকিয়ে বাইরের দৃশ্য দেখছে। কাব্য বুঝে নেয় কি করে যে আমি ভাবছি? কি এক আশ্চর্য ক্ষমতা ছেলেটির! না, কাব্যর সামনে আর ভাবা যাবে না, পরে আবার কাব্য রাগ করবে। মেয়েরার এখন নিশানের কথা খুব মনে পড়ছে। কাঁদতে পারছে না ভয়ে, যদি আমি রাগ করি। আবার আম্মুকে প্রমিস করেছে, কিন্তু ভিতরে ভিতরে পড়ে যাচ্ছে মেয়েরার। মেয়েরা তখন তার এক হাত পেটের উপর রাখলো, বাবুকে ছুঁয়ে দিচ্ছে। নিশান থাকলে হয়তো এভাবেই ছুঁয়ে দিত। কোথায় গেল নিশানটা? এতটাই নিষ্ঠুর হয়ে গেল। ও জানে না ওকে ছাড়া ওর জান পাখিটা থাকতে পারে না। টপ করে চোখ থেকে 2 ফোঁটা পানি পড়লো তখন। এদিকে আম্মুর সাথে কথা বলে আমি রুমে এলাম। দেখলাম মীরা শুয়ে আছে পেটে হাত দিয়ে। বাবুটা কি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে? আমার কথা শুনে মীরা চমকে উঠলো।
হাত সরিয়ে নিল তাড়াতাড়ি। লজ্জা পেয়েছে বেশ। আমি কি বিছানায় বসলাম? বললে না তো। মেয়েরা আমার দিকে তাকালো। না এমনি। এমনি কি? এমনি হাত রেখেছিলাম আর কি। লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে বলল মীরা। হ্যাঁ, আচ্ছা আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে একটু লেট হবে, তুমি বিশ্রাম করো, উঠবে না কিন্তু। মেয়েরা মাথা নাড়ালো। তারপর আমি রুম থেকে বেরিয়ে আম্মু রুমে গেলাম। আম্মু আমি বের হচ্ছি, কোথায় যাচ্ছিস? একটু দরকার আছে, একটু লেট হবে। আচ্ছা, যত তাড়াতাড়ি পারিস বাড়ি ফিরিস। হ্যাঁ ঠিক আছে বলে আমি বেরিয়ে পড়লাম। এদিকে মেয়েরার খুব ইচ্ছে হচ্ছিল আমাকে জিজ্ঞেস করতে যে আমি কোথায় যাচ্ছি, ওকে যেন নিয়ে যাই। মেয়েরা বেশ খানিক মাস ধরে কোথাও যায়নি তাই, কিন্তু বলতে পারিনি। আমি বেরিয়ে পড়লাম। বেরিয়ে নীলার ফোনে কল করলাম। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো। হ্যালো, তুমি কোথায়? কেন? কোথায় আবার? বাসায় থাকি, বাসায় আছি। আরে এত কড়া জবাব দিচ্ছ কেন? একটু দেখা করতে পারবে? না, আমার এত সময় নেই। সত্যি নেই? আমার আর সময়? আমার সময় সব সময়ই থাকে। বোধহয় তোমার সময় নেই। নতুন বর হয়তো কাজে ব্যস্ত আছে। আরে এমনভাবে কথা বলছো কেন? একটাবার দেখা করো প্লিজ। কোথায়? পার্কে আসতে পারবে? পার্কে? কেন? আমরা কি প্রেম করতে যাচ্ছি নাকি? প্লিজ সহজ করে কথা বলো। আচ্ছা তুমি বলো কোথায় আসবো। তুমি যেখানে বলেছো সেখানেই থাকো, আমি আসছি। ওকে আসো। তারপর আর কোনো কথা না বলে ফোন কেটে দিল। এই মেয়ের এত তেজ আসে কোত্থেকে রে বাবা। আমি পার্কে গিয়ে উপস্থিত হলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর নীলা আসলো। কি করছো? ভালো আছো? তোমার মতো অতটা ভালো নেই। মেজাজ খারাপ করো না প্লিজ। এখন তো মেজাজ খারাপ হবেই। তোমার তো বউ আছে, তাহলে আমাকে দিয়ে কি করবে এখন? আমি তো খেলনা। নীলা তুমি বোঝো না কেন, আমি সত্যি এই বিয়েতে রাজি ছিলাম না। আমি তোমাকে ভালোবাসতাম, আর এখনো বাসি। ভালোবাসো আমাকে? কেন, কোনো সন্দেহ? যদি বলি তুমি এখনই আমাকে বিয়ে করো, পারবে বিয়ে করতে? আমি আমাকে তাকালাম নীলা দেখে। মেয়েটার মাথায় কি গন্ডগোল পেকেছে কে জানে। কি বলছো তুমি সব নীলা? এখন? জানতাম পারবে না। যখন তুমি মীরাকে ডিভোর্স দিয়ে দেখাবে আর আমাকে বিয়ে করবে, তখনই আমি বিশ্বাস করব তুমি আমাকে ভালোবাসো, তার আগে না। বলেই নীলা চলে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি নীলা যাওয়ার দিকে। তখন আমি দ্বিধায় পড়ে গেলাম। কি করতে পারি এখন? আমি তো সত্যি নীলাকে ভালোবাসি, কিন্তু নীলা আমাকে যে পরিস্থিতিতে ফেললো, এখন কি করতে পারি? নীলাকে ভালোবেসেছি যেহেতু, সেহেতু বিয়েও করতে হবে। কিন্তু এদিকে মীরা, আমার যা মনে হচ্ছে মীরাকে আমি একটু স্বাভাবিক করতে পেরেছি, কিন্তু এখন যদি এমন কিছু করি তো মীরাও ভেঙে পড়বে। যদিও আমার জন্য দুঃখ করবে না, তবু আমি ওর বন্ধু। কিন্তু নীলাকে কি হারিয়ে ফেলবো? না, এটা হতে পারে না। আমি নীলাকে ভালোবাসি, তাই নীলার দেওয়া শর্তে আমি মেনে নিতে রাজি। তারপর বাসায় ফিরলাম। খুব কষ্ট হচ্ছে, নীলা এমন করতে পারলাম আমার সাথে। কি করে বের হয়ে গোলক ধাঁধা থেকে? একদিকে মীরা আমার বিয়ে করা স্ত্রী, অন্যদিকে প্রেমিকা নীলা আমার ভালোবাসা। মীরাকে ডিভোর্স দিলে আমার মীরা দুজনে কষ্ট পাবে, আর আম্মুর সিদ্ধান্ত ছাড়া তো কিছুই করতে পারবো না আমি। আর নীলাকে ছাড়াও তো আমি অসম্পূর্ণ। বাসায় ফিরে সোজা রুমে গেলাম। মীরা রুমে নেই। কোথায় গেল মেয়েটা? বলেছিলাম বিশ্রাম করতে, আর উনি কোথায় গেল? তখন আমি আম্মুর রুমের দিকে গেলাম। কিরে, এসে গেছিস? হ্যাঁ, মীরা কোথায়? কোথায় আবার? রুমেই আছে, দেখ গে। পেলাম না তো। ভালো করে খুঁজে দেখ, রুমের কোথাও আছে মনে হয়। তারপর রুমে এসে চারদিকে খুঁজে গেলাম, কিন্তু কোথাও নেই। তখন বারান্দাকার উপস্থিতি টের পাচ্ছি, মনে হয় বারান্দায় আছে। বারান্দায় গিয়ে দেখলাম মীরা বারান্দায় গ্রিল হাতে দাঁড়িয়ে আছে, বাইরের দৃশ্য দেখছে বোধ হয়। আমি বলে গেলাম বিশ্রাম নিতে, আর উনি বারান্দায় দাঁড়িয়ে আছে। মীরা বারান্দায় দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। অনেক দিন হলো বাহিরটা দেখিনি। আব্বু আম্মু তো বাসায় নিতে চাইছিল কিন্তু যায়নি। কাব্য আর আমার বিয়ের দিন আম্মু ভিজা ভিজা চোখে তাকাচ্ছিল, তারপর আর আসেনি। বোধহয় মেয়ের এই কষ্ট দেখতে পারবে না বলেই আসছে না। কাব্যটা সেই কখন গেল, এখনো এলো না। ওপাশে থাকলে ভালোই লাগে, একাকিত্ব গুছিয়ে উঠতে পারে। কত সুন্দর সুন্দর কথা বলে, আমার কত কেয়ার নেয়। কাব্য কি নীলারও এমন কেয়ার নেয়? এদিকে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, মেয়েরা এখনো টেরি পায়নি। কি এত ভাবে মেয়েটা? এক্সকিউজ মি। আমার কথা শুনে মেয়েরা চমকে পেছনে তাকালো, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। মেয়েরা খুব বড় সড়ো শখ খেল। কাব্য বুঝলো কি করে আমি মনে মনে কি ভাবছি? হ্যাঁ নেই, তুমি এই জগতেই নেই, তুমি এখনো ভাবনার জগতে। কি হলো, কি ভাবো? হ্যাঁ, আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তোমার সেদিকে খেয়াল নেই? মেয়েরা আমার কথা শুনে
বিষণ্ণ যেন কাটিয়ে উঠল। তারপর আস্তে করে বলল, ও তখন আমার কথাই যেন মীরা স্বস্তি পেল। তোমাকে না বলেছিলাম বিশ্রাম নিতে? তাহলে এখানে কি প্রকৃতিপ্রেমী হওয়ার ইচ্ছা আছে নাকি? না, শুয়ে থাকতে ভালো লাগছিল না, তাই এখানে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছিলাম। ও, তুমি তো অনেকদিন হলো ঘুরতে যাও না। মীরা তখন মাথা নাড়ালো। তাহলে আজ যাবে কোথায়? ঘুরতে? মীরা তখন আমার দিকে তাকিয়ে রইল। কি হলো, যাবে মানে যাবে, মানা করার চান্স নেই। কিন্তু কোনো কিন্তু না, সন্ধ্যাবেলা ঘুরতে যাচ্ছি, এটাই ফাইনাল। ওকে? না মানে বললাম তো, আর কোনো কথা নেই, আমার ডিসিশনই ফাইনাল। মীরা তখন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। দুপুর হয়ে গেছে, লাঞ্চ সেরে নিতে হবে। একটু আগেই না খেলাম সকালের নাস্তা, মুখ বোচা করে বলল মীরা। তো এখন আবার খাবো কি করে? কেন হা করে খাবে? তারপর সন্ধ্যায় যাচ্ছ তো? মানা করতে বারণ করলে তো, তাহলে যেতেই হবে তাই না? গুড গার্ল। গুড গার্ল না চাই? কিছু বললে? না তো। ও, তারপর আমি নিচে নেমে গেলাম। আম্মু রহিমে খালা তখন খাবার রেডি করছে। আব্বু অফিস থেকে বাসায় এসেছে লাঞ্চের জন্য। আমি নিচে যেতেই, কিরে বৌমা কোথায়? ওপরে আসছে। ও, তা মেয়েটাকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আয়, মন ভালো হবে। হ্যাঁ আব্বু, সন্ধ্যায় ঘুরতে যাব ভাবছিলাম। ও, খুব ভালো কথা। গাড়ি নিয়ে সারা শহর ঘুরিয়ে আসিস বৌমাকে নিয়ে। হ্যাঁ, এদিকে মেয়েরা রুমে আছে, ভাবুক হয়ে বসে আছে। কাব্য বুঝে নিল যে আমি ঘুরতে যেতে চাই। কি করে? আশ্চর্য। কিন্তু আমার যাওয়াটা কি ঠিক হবে? যদি না যাই তাহলে তো কাব্য রাগ করবে। কি করি যেতেই তো হবে। নিশানটা যে কেন এমন করলো আমার সাথে। আজ তো কাব্যর বদলে নিশানের ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু নিয়তি সেটা হতে দিল না। নিশানের বদলে কাব্যকে ঠিক করছে নিয়তি, কিন্তু কাব্যকে আমি কি করে মানা করি? ও তো মানা করতেও বারণ করেছে। যাকে সব কথা, এখন নিজে যাই, না হলে উপরে এসে যাবে। তারপর মীরা রুম থেকে বেরিয়ে নিচে চলে গেল। এদিকে মীরার জন্য অপেক্ষা করছিলাম। মীরা সিঁড়ি দিয়ে নিচে নামলো। মীরাকে দেখতে আব্বু স্নেহপূর্ণ একটা হাসি দিল। গুড আম্মু। আব্বুর কথায় আমরা ভেসে উঠলাম। আমরা জানি আব্বু মীরাকে হাসানোর জন্য বলেছে এটা। মীরাও ফিক করে হেসে দিল। গুড নুন। এদিকে আম্মু তো আস্তে আস্তে গড়াগড়ি খাচ্ছে মীরা আর আব্বুর কথাবার্তার ধরন দেখে। তা কেমন কাটলো আজ দিনটা? ভালো কেটেছে আব্বু। সন্ধ্যা আরো ভালো কাটবে। মীরা তখন প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো আব্বুর দিকে। সন্ধ্যায় তুমি আর কাব্য বেড়াতে যাবে। মীরা তখন আমার দিকে তাকালো। মীরা হয়তো ভাবেনি আমি আম্মু আব্বুকে বলবো ব্যাপারটা। আচ্ছা এখন আয় বস, খেয়ে নে। তারপর মীরা এসে আমার পাশে বসলো। গল্প করতে করতে খাবার খেয়ে নিলাম। আব্বু অবশ্যই চলে গেল। আব্বুকে টিফিন সাথে দিলেও বাসায় খেতে আসে। সে নাকি একা একা খেতে পারে না, সবার সাথে খেতে নাকি মজা। সন্ধ্যা হয়ে গেছে। আমি রুমে গিয়ে দেখলাম মীরা আলমারিতে কি যেন খুঁজছে। কি খুঁজছো? শাড়ি? মীরা ঘুরে দেখলো আমি। তখন শুধু মাথা নাড়ালো। পছন্দ হচ্ছে না? না। আমি চুজ করে দিচ্ছি। তারপর শাড়িগুলো উল্টে পাল্টে দেখলাম। একটা সাদা শাড়ি পছন্দ হলো। আমি মীরার দিকে এগিয়ে দিলাম। মীরা তখন অবাক হয়ে বলল, এটা? হ্যাঁ, এটা পরলে তোমাকে সাদা পরীর মতো লাগবে। মীরা আবারও অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। কি হলো? না কিছু না। তারপর আমি একটা নীল শার্ট প্যান্ট পরে রেডি হয়ে নিলাম। রুম থেকে বেরিয়ে গেলাম। নীলাকে কল করতে হবে, না জানি মেয়েটা কি করছে। আমাকে শক্ত শক্ত কথা বলল। আমি জানি ও নিজে কষ্ট পাচ্ছে। কল দিলাম কিন্তু রিসিভ করছে না। কিছুক্ষণ পর মোবাইলটা সুইচ অফ দেখাচ্ছে। শিট, মোবাইল বন্ধ করে দিয়েছে। এদিকে মেয়েরা অবাক হচ্ছে। এরা দুই ভাইয়ের পছন্দ এক হয় কি করে? চলাফেরাও এক। নিশান ঠিক একই কথা বলতো। সাদা শাড়ি তোমাকে সাদা পরি লাগবে। নিশানটাও সাদা শাড়িটাই পছন্দ করতো। এদিকে আমি নিচেই ছিলাম, মীরার জন্য অপেক্ষা করছিলাম। মীরা যখনই নিচে নামলো, আসলেই মীরাকে সাদা পরীর মতো লাগছে। এত সুন্দর মেয়েটা। মীরা নিচে নেমে যখন দেখলাম আমি হা হয়ে তাকিয়ে আছি, তখন একটু লজ্জা পেল। কি হলো, এমনভাবে তাকিয়েছো কেন? না, এমনি চলো। আম্মু যাচ্ছি আমরা। যা, যতক্ষণ মন চায় ঘুরে ফিরিস। তখন মীরা একটা হাসি দিল। গাড়িতে উঠলাম দুজনে। আমি গাড়ি ড্রাইভ করছি। মীরা বাইরের দিকে তাকিয়ে আছে, বাইরের দিকটা দেখছে। মীরাকে নিয়ে একটা নদীর কিনারে গেলাম। জায়গাটা তেমন পপুলার না, এমনি জায়গাটা সুন্দর বলে এখানে অনেক আসে ঘুরতে। খুব সুন্দর পরিবেশ। মীরা গাড়ি থেকে নামতে লাফালাফি শুরু করে দিল, যেন কত বছর পর ঘুরতে আসলো। তারপর অনেক ঘোরাঘুরি করলাম, খেলাম। মীরাকে খুব খুশি মনে হচ্ছে। এখন যাওয়া যাক।
অনেক রাত হয়ে গেছে। চলো। না, আরও কিছুক্ষণ থাকবে। না, চলো। তারপর গাড়িতে উঠলাম, গাড়ি স্টার্ট করলাম, অনেক পথ এগিয়ে আসলাম। তখন হঠাৎ মীরা চেঁচিয়ে উঠলো। মীরা সামনে চেটে আমার পাশে বসেছিল। কাব্য, গাড়ি থামাও কাব্য। কি 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 হয়েছে? নিশানকে দেখেছি আমি। গাড়ি থামাও কাব্য। ভাইয়ের কথা শুনে আমিও গাড়ি থামালাম। গাড়ি থেকে বের হলাম, সাথে সাথেই মীরা পাগলের মতো আচরণ করছে। কোথায় দেখেছো, কোথায়? ওই তো, ওদিকে একটা গাড়ি যাচ্ছিল, ওটাতেই দেখেছি। কাব্য, নিশানকে এনে দাও কাব্য, প্লিজ। মীরা চিৎকার করে কাঁদতে লাগলো। তুমি এখানে থাকো, আমি আসছি বলে আমি দৌড় দিলাম। চারদিকে খুঁজতে লাগলাম, একটা গাড়ি দেখলাম, গাড়ির পিছনে ছুটলাম, কিন্তু নাগাল পেলাম না। তখন দৌড়ে গাড়ির পাশে এলাম। মীরা দাঁড়িয়ে আছে আর কাঁদছে। কাব্য, নিশান কোথায় কাব্য? তাড়াতাড়ি গাড়িতে ওঠো, তাড়াতাড়ি। তারপর গাড়িতে উঠে তাড়াতাড়ি স্টার্ট করলাম এবং গাড়িটা যেদিকে গেছে সেদিকটা অনুসরণ করলাম, কিন্তু সেদিকে গিয়ে গাড়িটার খুঁজে পেলাম না। তখন আমি পাগলের মতো গাড়ি চালাতে লাগলাম, কিন্তু না, পেলাম না, কোথাও দেখা যাচ্ছে না। তুমি ঠিক দেখেছো তো? মীরা কাঁদতে কাঁদতে বলল। হ্যাঁ, আমি সত্যিই দেখেছি, একটা গাড়িতে ছিল নিশান। উফ, খুব বড় ভুল করে ফেললাম, গাড়ির নাম্বারটাও নোট করা হয়নি। দ্যাট। মীরা কেঁদে যাচ্ছে, কি করে বোঝায় এখন ওকে? মীরা, তোমার হয়তো কোথাও ভুল হয়েছে, বোধহয় ভুল দেখেছো। আমার সাথে খামচে ধরে টানাটানি করে বলল। না না কাব্য, আমি সত্যি নিশানকে একটা গাড়ি ড্রাইভ করে যেতে দেখেছি। তুমি আমার নিশানকে এনে দাও কাব্য, প্লিজ। আমার নিশানকে এনে দাও। আমি তখন আলতো করে মীরার মাথায় হাত দিলাম। প্লিজ তুমি শান্ত হও, তোমার এমন এভাবে উত্তেজিত হওয়া ঠিক না। কিন্তু মীরা তবুও কাঁদছে। মীরা ভাইয়ের নিখোঁজ, হয়তো কখনো ফিরবে না, কিন্তু তুমি কি চাও না ভাইয়ের স্মৃতি ধরে রেখে জীবনযাপন করতে? মীরা, বোঝার চেষ্টা করো, তোমার পেট এখন ভাইয়ার অভিজাত। প্লিজ তুমি এরকম করো না। কিন্তু মীরা পুপে পুপে কাঁদছেই। কাব্য, আমি কি আমার নিশানকে আর কখনো ফিরে পাবো না? প্লিজ, তুমি ফিরে এনে দাও আমার নিশানকে, প্লিজ কাব্য। হ্যাঁ, পাবে, কোনো একদিন ভাইয়া ঠিকই ফিরে আসবে। এখন বাড়ি চলো প্লিজ। তারপরে মীরা কেঁদে চলেছে। তারপর আমি জোর করে গাড়িতে উঠালাম, তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করে বাসায় ফিরলাম। গাড়ি স্টার্ট বন্ধ করে মীরাকে ডাকলাম। মীরা, মীরা। কিন্তু মীরা কোনো কথা বলছে না। কি হলো মেয়েটার? মীরা, এই মীরা। তাও কোনো কথা বলছে না। আমি ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি পানির বোতল থেকে হাতে পানি নিয়ে মীরার মুখে ছিটিয়ে দিলাম। তারপর আস্তে করে চোখ খুললো সে। কাব্য, কাব্য, নিশান কোথায়? কাব্য, নিশান কোথায়? আবার কান্না আরম্ভ করে দিল। তুমি প্লিজ কান্না থামাও, এমন করে কেঁদো না। আমরা বাসায় ফিরে এসেছি, চলো বাসায় চলো। না না, আমার নিশানকেই চাই, আমার নিশানকে এনে দাও। তুমি জানো না আমি নিশানকে ছাড়া বাঁচবো না কাব্য। জোরে জোরে কান্না আরম্ভ করলো এবার। তারপর আমি মীরাকে জোর করে ধরে গাড়ি থেকে নামালাম। বারবার কান্নায় ভেঙে পড়েছে। ওর মাথা আমার বুকে আছড়ে পড়েছে। মেয়েটাকে কি করে বোঝায়? এই সময় এত চাপ সৃষ্টি ভালো না। তারপর মীরাকে নিয়ে দরজার কাছে গিয়ে কলিং বেল টিপলাম। আম্মা এসে দরজা খুললো আর মীরাকে কাঁদতে দেখে হকচকে গেলেন। বললেন, এ কি, মীরার এই অবস্থা কেন? মীরা কাঁদছে কেন কাব্য? আম্মু আগে মীরাকে নিয়ে রুমে যাও, পরে আমি সব বলছি। আম্মু তখন মীরাকে ধরে নিয়ে গেল রুমে। পেছনে পেছনে আমিও গেলাম। তারপর আম্মু বিছানায় শুয়ে দিল মীরাকে। মীরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। আমি পাশে গিয়ে বসলাম। মীরার মাথায় হাত বোলাতে বোলাতে বললাম, শান্ত হো প্লিজ, আর কেঁদো না। এরকম কেন করছো তুমি? কিন্তু মীরা তবুও কাঁদছে। আম্মু তুমি যাও, আমি মীরাকে ঘুম পাড়িয়ে আসছি। হুম। তারপর আম্মু মীরার মাথায় হাত বুলে চলে গেলেন। আমি মীরার মাথায় হাত বোলাতে লাগলাম। আর মীরা কাঁদছে তো কাঁদছেই। চোখ বন্ধ করো মীরা, প্লিজ চোখ বন্ধ করো। তখন আমি নিজেই মীরা চোখ বন্ধ করালাম, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মীরা ফোপাচ্ছে। অনেকক্ষণ মাথায় হাত বুলিয়ে দিলাম। মেয়েটা ঘুমিয়ে পড়েছে, কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছে। আমি তখন আলতো করে উঠে পড়লাম, লাইট নিভিয়ে নিচে গেলাম। আম্মু পায়চারি করছে, আমাকে দেখে এগিয়ে এলো। কাব্য, কাব্য, মীরার কি হয়েছে? আম্মু মীরা ভাইয়াকে দেখেছে। কথাটা শুনে আম্মু ধরপড়ে তাকালো আমার দিকে। আম্মু কাঁদো কাঁদো স্বরে বলল, সত্যি? কোথায় আছে এখন? আমার ছেলে ভালো আছে তো? আম্মু তুমি শান্ত হও, খাচ্ছ কেন? কোথায় দেখেছিস তোরা আমার নিশানকে? নিশান এখন কোথায় আছে? তুই ওকে বাড়িতে নিয়ে আসিসনি কেন? আর ও বাড়িতে আসেনি কেন? আম্মু শান্ত হও প্লিজ, ভাইয়াকে আমি দেখিনি। মীরা আমাকে বলল যে পাশের একটা গাড়িতে ভাইয়া ছিল। আমি চারদিকে গাড়িটিকে খুঁজেছি, কিন্তু কোথাও পেলাম না। এখন আম্মু খেতে দিল।
আমার ছেলেটা এখন কোথায় আছে কে জানে, যেখানেই থাকুক না কেন আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন। আমি তখন আম্মুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলাম। আম্মু, মীরা যখন দেখেছে ভাইয়াকে, তখন ভাই এই শহরে কোথাও না কোথাও আছে। তুমি চিন্তা করো না, আমরা খুঁজে বের করব ভাইয়াকে। আম্মু মাথা নাড়ালো, তবে কেঁদেই যাচ্ছে। আমি তো আম্মুকে সান্ত্বনা দিলাম, কিন্তু ভাইয়াকে এখন খুঁজবো কোথায়? কোথায় আছে ভাইয়া? আচ্ছা, এখন রুমে যাই, মীরাকে গিয়ে দেখে আসি মেয়েটা কি করছে কে জানে। রুমে গিয়ে দেখলাম মীরা এখনো ঘুমিয়েছে, কাচুমাচু হয়ে শুয়ে আছে। আমি গিয়ে ওর মাথার পাশে বসলাম, মাথায় হাত বলে দিতে লাগলাম। আমি মীরার মুখের দিকে তাকিয়ে আছি। কি আছে ওর মুখে যেটা আমাকে টানছে ওর দিকে? এত মায়াবী কেন মেয়েটা? মীরার প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়ছি। তারপর কিছুক্ষণ মীরার মাথায় হাত বলে দিলাম। তারপর বারান্দায় গেলাম, নীলার ফোনে ট্রাই করছি, কিন্তু ফোন রিসিভ করছে না। ধ্যাৎ, ফোন ধরছে না কেন? অনেকবার ট্রাই করে দেখি, অনেকবার রিং হওয়ার পর ফোন রিসিভ করলো। কি সমস্যা? ফোন ধরছো না কেন? সমস্যাটা আমার না তোমার। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার শর্ত পূরণ করবে, আর যেদিন তুমি আমার শর্ত পূরণ করতে রাজি হবে সেই দিনই ফোন দিবে, এর আগে নয়। কি হলো? কেটে দিল? নীলা এমন কড়া কড়া কথা আমাকে শোনাতে পারলো? ও শর্ত পূরণ করতে না পারলে আমি কি কল দেব না? কিন্তু নীলার সাথে কথা না বলে আমি থাকবো কি করে? বুঝতে পারছি না কিছু, কেন এমনটা ঘটলো সবার সাথে। তারপর রুমে এলাম, দেখলাম মীরা এখনো ঘুমোচ্ছে। আমরা বাইরে খেয়ে এসেছি, তাই আর না খেয়ে শুয়ে পড়লাম। এরপর প্রায় 1 সপ্তাহ কেটে গেল। মীরা এখন একটু স্বাভাবিক। খুব কষ্ট করে মেয়েটিকে স্বাভাবিক অবস্থায় ফিরে এনেছি। প্রথম কয়েকদিন তো খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিল, কাঁদতেই থাকতো সারাদিন। তারপরে কয়েকদিন মীরাকে নিয়ে অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম। প্রায় প্রতিদিনই মীরাকে নিয়ে ঘুরতে যেতাম। রাতে মাথায় হাত বলে ঘুম পাড়িয়ে দিতাম, গল্প করতাম। বাবুর উপর চাপ পড়বে বলে মীরা এখন আর তেমনভাবে আর কাঁদেও না, তবে উদাস হয়ে থাকে। আর এদিকে নীলার সাথে আমার আর একবারও কথা হয়নি। সেদিনের পর থেকে নীলা সিম বন্ধ করে রেখেছে। আর রাত হয়ে গেছে, মীরা বারান্দায় ইজি চেয়ারে বসে আছে। আমাকে যে করে হোক নীলাদের শর্ত পূরণ করতে হবে, যে করে হোক মীরাকে বলতে হবে। তারপর আমি বারান্দায় যাচ্ছি, আবার আসছি। অস্বস্তি লাগছে, কি করে বলবো মীরাকে? মীরা হয়তো আমার উপস্থিতি টের পেল, পেছনে না তাকিয়ে বলল, কাব্য, হ্যাঁ হ্যাঁ। কিছু বলবে? ঘুরে আমার দিকে তাকালো, আর আমি মাথা নাড়ালাম। বলো। তুমি যদি কষ্ট পাও। মীরা তখন মুচকি হাসলো। কষ্ট পাবো কেন? আর আমি জানি তুমি আমাকে এমন কোনো কথা বলবে না যাতে আমি কষ্ট পাই। মীরার কথা শুনে আমি চোখ তুলে মীরার দিকে তাকালাম। এ কি, তোমার চোখ লাল কেন? মীরা চেয়ার থেকে উঠে পড়লো, আমার পাশে এসে আমার হাত ধরলো। বলো কাব্য, কি হয়েছে তোমার? একমাত্র তুমিই ছিলে আর আছো যে আমাকে আমার পরিস্থিতির সাথে মোকাবেলা করতে সাহায্য করেছো আর করছো। এখন বলো, আমি তোমার জন্য কি করতে পারি? আমি কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে রইলাম। মীরা এসে আমার দোগালে হাত দিয়ে মাথা উপরে তুললো, আর আমার চোখের দিকে তাকালো। বলো কাব্য। নীলা বলেছে, কি হলো? থেমে গেল কেন? কি বলেছো বলো? তোমাকে ডিভোর্স দিয়ে যেন ওকে বিয়ে করে নিই। কথাটা শুনে মীরার মুখ মলিন হয়ে গেল, আমার গাল থেকে হাত নামিয়ে নিল। আমি জানি তুমি কষ্ট পাবে, তুমি নিজেকে দোষারোপ করবে, তুমি হয়তো ভাববে তুমি খারাপ, তাই আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু তুমি খুব ভালো মীরা। নীলার এই শর্ত পুরো না করলে ও আমার সাথে সম্পর্ক রাখবে না। তাই মীরা তখন মলিন একটা হাসি দিল আর বলল, না, আমি কষ্ট পাইনি। আচ্ছা, তুমি ডিভোর্স পেপার রেডি করো। সত্যি আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আরে আমি কষ্ট পাইনি, তোমরা দুজন এক হতে পারলেই আমি খুশি, তোমাদের সমস্যা মিটলেই আমি খুশি। আমি মীরাকে জড়িয়ে ধরলাম। সত্যি তুমি খুব ভালো। খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। মীরা ওর হাত দুটো দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি জড়িয়ে ধরা থেকে ছেড়ে মীরার গাল দুটো ধরে বললাম, ইউ আর ভেরি গুড গার্ল। আমি এমনই একটা বন্ধু চাই, হবে তো? মীরা হাসলো, তবে হাসিটা নিষ্পাপ। তারপর আমি রুমের দিকে গেলাম। এদিকে মীরার বুকটা কেমন যেন খালাখালি লাগছে, যেন কিছু একটা হারিয়ে ফেলেছে। মীরা ভাবছে, তবে কি আমি কাব্যকে ভালোবেসে ফেললাম? একে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? এত ভালো আবার কেউ হয় নাকি? তবে নিশানও তো আমার মন থেকে যাচ্ছে না। নিশানকেও তো আমি আমার জীবন থেকে বেশি ভালোবাসি। কিন্তু কাব্য, কাব্য আমার জীবন থেকে সরে যাচ্ছে দেখে আমার এত কষ্ট হচ্ছে কেন? না, কাউকেই ছাড়তে পারবো না আমি। আমি দুজনকেই ভালোবাসি। মীরা কেঁদেই চলেছে। বিধাতা কেন ওকেই দ্বিধার মধ্যে ফেললেন? এদিকে নীলা রুমে উপর হয়ে শুয়ে আছে আর কাঁদছে। আমাকে কষ্ট দিয়ে নীলা নিজেও কষ্ট পাচ্ছে। আমার সাথে কড়া কড়া কথা বলে নীলা বেশি কাঁদছে। কি করে আমাকে তো কঠিন কঠিন কথা বলতে পারলো নীলা?
সে একা একা এসবই ভাবছে। নীলার আব্বু মেহতা বলছেন রুমে ঢুকলেন, বুঝতে পারলেন তার মেয়েটা কাঁদছে। কি হয়েছে আম্মু? নীলা চোখ মুছে নিল তাড়াতাড়ি, ওর আব্বু দিকে তাকে একটা হাসি দিল। কিছু না আব্বু। কি ভাবিস তুই নিজেকে? খুব বড় হয়ে গেছিস? তুই আমার কাছে এখনো সেই ছোট্ট খুকি আছিস, আর সেই তুই আমার কাছে তোর কাদার বিষয় লুকাচ্ছিস। নীলা আবার কেঁদেই দিল। কি হয়েছে আম্মু বল। নীলার কাছে গিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, আব্বু কাব্য কি হয়েছে? কাব্য বিয়ে করে নিয়েছে, আর সেদিন আমি কাব্যর সাথে খুব খারাপ ব্যবহার করেছি। কি বলছিস? কাব্য বিয়ে করে নিয়েছে? হুম। তারপর নীলা তার আব্বুকে সব খুলে বলল। ছেলেটা চাপে পড়ে বিয়ে করেছে হয়তো, কিন্তু তোর কাজটা করা ঠিক হয়নি। কোন কাজটা আব্বু? কাব্য আর মীরার বিয়ের কয়দিন হয়েছে? 14 দিন। ওরা এখন স্বামী স্ত্রী। ওদের মাঝে যে মায়ার সৃষ্টি হতে চলছে তা তুই ডিভোর্সের মাধ্যমে ত্যাগ করাতে পারবে না। আমি কি বলছি তুই বুঝতে পারছিস? নীলা মাথা নাড়ালো। মীরা আর কাব্য এখন স্বামী স্ত্রী, একসাথে নিশেই তাদের বাসা। যদিও তারা একে অপরকে ভালোবাসে না, শুধু একটু কেয়ারিং। তবে আম্মু, ভালোবাসা জেনে শুনে আর বলে আসে না। ওরা স্বামী স্ত্রী, তাদের মাঝে মায়া জন্মাতেই পারে, আর মায়া থেকে তৈরি হয় ভালোবাসা, যেটা তোমার ভালোবাসা থেকেও শক্ত। তুমি কি বলছো আব্বু? ওরা একে অপরকে ভালোবাসে? না বাসলেও একবার না একবার ভালোবাসবেই, তাই তোমার উচিত ওদের মাঝখানে না থাকা। তুমি কি বলছো আব্বু? আমি কাব্যকে ভুলে যাব? সেটা তোমার ব্যাপার আম্মু। তুমি যদি সত্যিকারের কাব্যকে ভালোবেসে থাকো তাহলে সরে আসো এই পথ থেকে। আমি তোমার কাব্য আর মীরার ভালোর জন্যই বলছি, ভেবে দেখো। এতটুকু বলেই তার বাবা মেয়ের মাথায় হাত বুলে চলে গেলেন। এদিকে নীলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ওকে আমাকে বলে থাকতে হবে, এটা তোর জন্য অসম্ভব। নীলা লাফ মেরে বিছানায় শুয়ে বালিশ আঁকড়ে ধরে কাঁদতে লাগলো। আব্বু এটা কি বলছো? কাব্যকে আমি বলবো কি করে? কাব্যকে তো আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আব্বু আমাকে কাব্যর থেকে আলাদা করতে চাইছে কেন? নীলা ফুপে ফুপে কাঁদতে লাগলো আর বালিশ আঁকড়ে ধরে কাঁদতে লাগলো। এদিকে মেয়েরা বিছানায় শুয়ে আছে আর আমি সোফায়। এটা প্রতিদিনকার ঘটনা। আমি এপাশ ওপাশ করছি আর মেয়েরা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কি আছে ওর এই মুখে? ছেলেরা আবার মায়া বিয়ে সুন্দর হয় নাকি? কি করে ছাড়ি ওকে, যে আমার দুঃসময়ে পাশে থেকেছে? কাব্য? আমি পাশ ফিরে তাকালাম মীরার দিকে। কি, এনিথিং রং? না। তাহলে? মীরার দ্বিধা হচ্ছে কথাটা বলতে। কি হলো বলো? না মানে, বিছানায় এসেছো? আমি মীরার দিকে তাকালাম আর মীরা উৎপল দৃষ্টিতে বলছে, না আমি সোফাতে শুতে পারবো, অসুবিধা হচ্ছে না তো আমার, তুমি ঘুমিয়ে পড়ো। একটা দিনই তো। মীরার কথাটা শুনে মুখ মলিন হয়ে গেল। আসলেই তো, কাল আমরা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করব, এটাই হয়তো শেষ রাত। প্লিজ। আমি মীরার দিকে তাকালাম। মীরা যেন খুব করে চাইছে আমি যেন ওর পাশে শুই। আমিও তো চাইছি, কিন্তু ওকে। আমি বালিশ নিয়ে বিছানায় রাখলাম, মীরার পাশে গিয়ে শুলাম। মীরা চিত হয়ে শুলো। আমি এরকম মাঝখানে কোনো বালিশ নেই। আমার অস্বস্তি লাগছে মীরার পাশে এরকমভাবে শুতে। মাঝখানে একটা বালিশ রাখি। আমার তো আবার বেশি বসবাস করার অভ্যাস, কখন আবার তোমার পেটে ডিসুম ডিসুম করে ঘুষে বসিয়ে দেই। মীরা তখন হাসলো। লাগবে না। ও, তারপর কিছুক্ষণ নীরবতা। আচ্ছা কাব্য, মানুষ বড়ই অদ্ভুত তাই না? কখন কাকে ভালোবেসে ফেলে বলাই যায় না। আমি মীরার দিকে তাকালাম। মীরা নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। হ্যাঁ, আসলেই। একটা কাজ করবে? মীরা আমার দিকে প্রশ্ন ছুড়ে মারল। কি? আমার পেটে একবার হাত রাখবে? আমি চমকে উঠলাম, অবাক বিস্ময় নিয়ে মীরার দিকে তাকালাম। মীরার দৃষ্টি বরাবরের মতো শান্ত। মেয়েটা এমন কেন আমাকে অবাক করে দিল, অথচ নিজে একেবারেই শান্ত। কি হলো? আমি ইতস্তত বোধ করলাম। না মানে? একবারই তো। তোমার ভালো না লাগলে থাক, লাগবে না। শুধু একটা জিনিস অনুভব করিয়ে দিতে চাই তোমাকে, আর আমিও কি অনুভব করতে চাই। প্লিজ একবার হাতটা রাখো। বলে নিরীহ দৃষ্টিতে তাকালো আমার দিকে। এখানে নেই কোনো লোভ আর পাপ, নিষ্পাপ একটা মেয়ে যেন মীরা। আচ্ছা। প্লিজ। মীরা সোজা হয়ে শোয়া, চোখ বন্ধ করে নিল। মীরা পেটটা আস্তে আস্তে বড় হচ্ছে। এখানে রয়েছে একটা দেহের অস্তিত্ব। আমি কাঁপা কাঁপা হাতটা এগিয়ে নিলাম। হাত প্রচুর কাঁপছে, আমি প্রায় ঘামছি। অবশেষে হাত রাখলাম। মীরা জোরে একটা শ্বাস নিল, যেন কিছু অনুভব করছে আমার স্পর্শ।
আর আমি অনুভব করছি একটা অস্তিত্ব। আমি মীরার দিকে তাকালাম, চোখ বন্ধ করে আছে ও। আর ওর মুখ মুসল যেন মায়া ছড়িয়ে পড়েছে। একটা নেশা বোধ হচ্ছে, হারিয়ে যাচ্ছে মীরার মায়াবী মুখে। মীরা চোখ খোলা আমার দিকে তাকালো। কিছু অনুভব করেছো? হ্যাঁ, কি? একটা অস্তিত্ব যেটা আস্তে আস্তে বেড়ে উঠছে। খুব ভালো লাগছে। তাহলে আরো কিছুক্ষণ রাখো আর অনুভব করো। হ্যাঁ বলে আমিও হাসলাম, মীরাও হাসলো। মীরা তার হাতটা আমার মাথায় নিয়ে এলো, চুলে বেলি কেটে দিতে লাগলো। কাল কটায় যাচ্ছি কাব্য? একজন লয়ারের কাছে যেতে হবে বিকেলে। হুম। আমি বেড থেকে হাতটা সরিয়ে নিলাম। এখন ঘুমাও, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আচ্ছা। আমি মীরার চুলগুলোতে হাত বুলিয়ে দিতে লাগলাম। বাতাসে চুলগুলো উড়ে এসে আমার মুখে পড়ছে মিষ্টি একটা ঘ্রাণ। মীরার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে এলো। আমি ঘুমানোর প্রস্তুতি নিলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। ঘুম ভেঙে গেল, চোখ খুলে দেখলাম সকাল হয়ে গেছে। পাশে হাত দিয়ে দেখলাম মীরা বিছানায় নেই। গেল কোথায়? আমি উঠে বসলাম, এমন সময় দরজা ঠেলে রুমে ঢুকলো মীরা। গুড মর্নিং। কফি? এগিয়ে এসে কফির মগ টেবিলে রাখলো। আমি বুড়ো কুচকে তাকালাম। তুমি রান্না করে গিয়েছিলে? এমনি শুধু গিয়েছিলাম, আম্মু কফি বানিয়ে দিল তোমার জন্য। একা একা নিচে যাওয়ার কি দরকার, যদি কোনো অঘটন ঘটে? আরে কিচ্ছু হবে না, এত ভেবো না তো। উনি জানেন কিছু হবে না। চুপটি করে এখানে বসো, আমি এক্ষুনি ওয়াশরুম থেকে আসছি। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, এসে কফি খেয়ে নিলাম। কাব্য, হ্যাঁ একটা কথা বলি। বলো, যতটা মন চায়। মীরা হাসলো। ডিভোর্সের পরেও কি তুমি আমার যত্ন নিবে? আমি চোখ তুলে মীরার দিকে তাকালাম। শুধু দ্বিধায় ফেলে দেয় মেয়েটা। হ্যাঁ, তখন তো তোমার কেয়ার করার জন্য ভাইয়া থাকবে। কোথায় তোমার ভাইয়া? এরে ফেসে গেলাম, এখন কি বলি? না মানে তুমি যখন দেখেছো তখন এখানে কোথাও আছে, খুব তাড়াতাড়ি বের করে নেব। আব্বু খোঁজার জন্য লোকজন পাঠিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায়। হুম। মুখ উদাস হয়ে গেল মীরার। ভুল কিছু বলে ফেললাম? না, তাহলে উদাস কেন? এমনি। তারপর সকালের খাবার মীরাকে খাইয়ে দিলাম। আস্তে আস্তে বিকেল গড়িয়ে এলো। মীরা রেডি, আমিও রেডি। আম্মুকে বেড়ানোর কথা বলে বেরিয়েছি। আমি নিশ্চুপ গাড়ি চালাচ্ছি, মীরাও নিশ্চুপ গাড়ি বাড়ির দিকে তাকিয়ে আছে। তবে প্রতিদিনের মতো উৎফুল্ল নয়। আমি মোবাইল নিয়ে নীলাকে কল করলাম। প্রথমবার রিসিভ করলো না, পরে নিজেই ফোন করলো। হ্যালো নীলা। হুম। আমি ডিসিশন নিয়ে নিয়েছি। কি? মীরাকে নিয়ে আমি একজন লয়ারের কাছে যাচ্ছি ডিভোর্সের অ্যাপ্লাই করার জন্য। বলে আমি মীরার দিকে তাকালাম। মীরা গাড়ির বাইরের দিকে তাকিয়ে আছে। তো? মানে তুমি খুশি না? না, তোমার মতো ছেলেকে আমি ভালো না বাসলেই খুশি হতাম। মানে কি বলছো এসব নীলা? কেন, ভুল কিছু বললাম নাকি? তুমি কি ভেবেছো আমি কচি খুকি যে কিছু বুঝি না? তোমরা স্বামী স্ত্রী এক ছাদের নিচে থাকো, তোমাদের মাঝে কিছু হয়নি, এটার কোনো গ্যারান্টি আছে? নীলা বিলিভ মি, সত্যি আমাদের মাঝে কিছু হয়নি। তুমি মীরাকে জিজ্ঞাসা করো। ওকে আর কি জিজ্ঞেস করব? তোমাদের মতো ছেলেদেরকে আমার চেনা আছে। আর আমি তো কখনো তোমাকে ভালোবাসিনি, শুধু টাইম পাস ছিল। কি ভেবেছিলে তুমি বিয়ে করেছো এতে আমি কষ্ট পেয়েছি? আরে এটা তো ইম্পসিবল। আমি শুধু অভিনয় করেছিলাম এতদিন। এখন তো তুমি বিবাহিত আর আমার আপদ বিদায়। নীলা তুমি এতটা নিচে নামতে পারলে? আরে রাখ তোর ডায়লগ, নীলা সব পারে। এদিকে আমি কেঁদেই দিলাম। নীলা তুমি। আরে ফোন রাখ। ফোনটা কেটে দিল। আমি কাঁদছি। নীলা আমার সাথে এরকম প্রতারণা করলো। টাস করে গাড়ির দরজাটা খুলে বাইরে বের হলাম। নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে করছে। ফোনটা আছাড় মারলাম। মীরা হকচকে গেল, নীরব। মুহূর্তের মধ্যে কি ঘটে গেল বুঝতে পারছে না। বাইরে বের হলো মীরা। আমার কাছে এসে আমার গাল দুটো ধরে ওর চোখের দিকে করলো। কি হয়েছে কাব্য? হঠাৎ কি হলো তোমার? আমি পুপে পুপে কাঁদতে লাগলাম। কাব্য, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? মীরা ভাঙা ভাঙা গলায় বলল। মীরাও কেঁদে দিয়েছে। মীরা, নীলা। কি হয়েছে নীলার? নীলা আমাকে ধোঁকা দিয়েছে, আমার সাথে প্রতারণা করেছে। আমি কান্নায় ভেঙে পড়লাম। মীরাকে জড়িয়ে ধরলাম। মীরা আমাকে শক্ত করে আঁকড়ে ধরলো। তুমি কেঁদো না প্লিজ, কেঁদো না। কিন্তু আমি কেঁদেই চলেছি, নিজেকে মানিয়ে নিতে পারছি না। মীরা আমাকে সান্ত্বনা দিচ্ছে বারবার। মীরা গাড়ির ড্রাইভারকে ফোন করে আসতে বলল। ড্রাইভার এসে পড়লে মীরা আমাকে গাড়িতে তুলে নিল আর ওর কাঁধে মাথা চেপে ধরলো। কেঁদো না প্লিজ, শান্ত হও। তারপর আমরা বাড়ি ফিরলাম। ড্রাইভার ভাই আমাকে ধরে রুমে নিয়ে গেল। আমার ভেঙে পড়া দেখে আম্মু পাগল প্রায়। মীরা এসে আমাকে বারবার জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। আম্মু এসে বারবার জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে। তারপর মীরা আম্মুকে সব বলল। আম্মু বাকরুদ্ধ হয়ে গেল শুনে। খুব বড় খারাপ কাজ করে ফেলেছেন উনি আমার সাথে, এসবই ভাবছিলেন। সন্ধ্যা হয়ে গেল। আমি মেনে নিতে পারছি না যে নীলা আমার সাথে এরকম করতে পারলো।
আমার খুব কষ্ট হচ্ছে। মীরা বারবার আমাকে সান্ত্বনা দিচ্ছে। মীরা নিজের হাতে খাবার খাইয়ে দিল আমাকে। রাতে আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিল। কিছুদিন পর এখন অনেকটাই স্বাভাবিক আমি। মীরার কারণে মীরা নিজে আমার কেয়ার করে এখন। আম্মু আমার দিকে অপরাধের দৃষ্টিতে তাকালো। সেদিন তোর সাথে খুব খারাপ কাজ করে ফেললাম রে কাব্য। বলে আম্মু কেঁদে দিল। প্লিজ তুমি নিজেকে দোষারোপ করো না। যে চলে যাবে তাকে যেতে দিতে হয়। আর নীলা তো আমাকে ভালোবাসেনি। তাহলে এরকমভাবেই দিনগুলো কাটছিল আমাদের। এখন মাঝে মাঝে ঘুরতে যাই মীরাকে নিয়ে। কাব্য এখন একটু স্বাভাবিক হয়েছে। ছেলেটা একেবারে ভেঙে পড়েছিল, এখন বারান্দায় বসে আছে। আমিও গেলাম। কাব্য কাব্য ঘুরে তাকালো আমার দিকে, মন ভোলানো একটা হাসি দিল। কি? না মানে, যেদিন আমরা ডিভোর্সের জন্য যাচ্ছিলাম তাই না? তো না মানে, তুমি তো চাও আমাদের ডিভোর্স হোক। সেদিন তো যায়নি তাহলে? খুব কষ্ট করে বললো কথাটা মীরা। তুমি ডিভোর্স চাও তো কালই যাবো আমরা লয়ারের কাছে। কাব্য রেগে গেল, উঠে বারান্দা থেকে চলে যাচ্ছিল। আমি জোর করে ধরলাম, প্লিজ তুমি রাগ করো না, আমি তো শুধু। ছেড়ে দাও আমায়। কেউ ভালোবাসে না আমায়। ছেড়ে দিতে চাও তো আমাকে? ওকে চলে যাও, যেতে পারো, আটকাবো না তোমাকে। বুঝলাম কাব্য রেগে আছে। কাব্য শান্ত হও প্লিজ, ওটা তো তুমিই। হ্যাঁ বলেছিলাম, তাই বলে এখন তুমিও চাও সেটা? ছেড়ে দাও আমায়। আমি জানি কেউ আমাকে ভালোবাসে না। আমি জোর করে কাব্যকে বিছানায় বসালাম। ছেলেটা কাঁদছে, ওর মাথাটা আমার বুকে রাখলাম। আমি কি খুব খারাপ মীরা? কে বললো তুমি খারাপ? তাহলে ছেড়ে চলে যেতে চাও কেন? সরি, আর বলবো না। এই কান ধরলাম, এবার হাসো। এরপর মীরাকে নিয়ে বেড়াতে এলাম পার্কে। একটা বেঞ্চে বসেছিলাম। হঠাৎ ভাইয়ের মতো কাউকে চোখে পড়ল। আমি এগিয়ে গেলাম, পিছনে গিয়ে কাঁধে হাত রাখলাম। পিছনে ফিরতে আমি চমকে উঠলাম, এ তো ভাইয়া। ভাইকে দেখে আমি জড়িয়ে ধরলাম। ভাইয়া তুই এতদিন কোথায় ছিলি? তুই জানিস তোকে কত খুঁজেছি। ভাইয়া আমাকে জড়িয়ে ধরলো। সরি রে, বাসা যেতে পারলাম না আমি, শুধু মীরাকে একটা জবাব দেওয়ার ভয়ে। এতদিন কোথায় ছিলি? সেদিন যখন বন্ধুর কার নিয়ে একটা কাজে যাচ্ছিলাম, তখন সেখানে যাওয়ার সময় আমি অ্যাক্সিডেন্ট করি, আর তারপর আল্লাহর অশেষ কৃপায় বেঁচে ফেরি। মীরা ভাইয়াকে দেখে কেঁদে দিল, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। কোথায় ছিলে এতদিন তুমি? এত কষ্ট কেন দিলে আমাকে? সরি মীরা, তোমাকে আমি কষ্ট দিতে চাইনি। ভাইয়া মীরাকে জড়িয়ে ধরে থেকে ছাড়ালো। বলতে একটা মেয়ে এগিয়ে এলো, বেশ সুন্দর দেখতে। সরি মীরা, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে ভালোবাসতাম ঠিকই, কিন্তু এই মেয়েটাকে দেখেছো? এই মেয়েটা আমার জীবনটা বাঁচিয়েছে, সেবা করে সুস্থ করে তুলেছে। ওর ভালোবাসা আমি কিভাবে উপেক্ষা করি বলো? আমি মিশুকে ভালোবাসি। কথাগুলো বলেই ভাইয়া নিচের দিকে তাকিয়ে আছে। মীরা পিছু হাঁটতে লাগলো, আর আমি নীরব দর্শক। কি হতে পারে ভাবছি। মীরা নিজেকে সামলে নিল, আমার পাশে এসে আমার হাত ধরে আমাকে এগিয়ে নিয়ে গেল। তারপর বলল, ধন্যবাদ মিস্টার নেসান, আপনি বেশ বড় দ্বিধার হাত থেকে বাঁচালেন আমাকে। আসলে কাপু আমার স্বামী। এতদিন আমি ওকে না আপনাকে ভালোবাসি তা নিয়ে দ্বিধায় পড়ে গিয়েছিলাম। কিন্তু যদি কখনো আপনার সাথে দেখা পড়তো, তখন আমি কাব্যকেই বেছে নিতাম। আই রিয়েলি লাভ হি। চলো কাব্য। বলে আমাকে টেনে নিয়ে গাড়িতে উঠলো। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম। কি করছে মীরা? গাড়ি স্টার্ট করো। মীরা? কোনো কথা না। আমি আর কিছু না বলে গাড়ি স্টার্ট করলাম। সোজা বাড়িতে গেলাম। মীরা বাসায় গিয়ে সোজা আমার রুমের দিকে গেল সিঁড়ি বেয়ে। আমিও গেলাম। বারান্দায় গিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলো। এটা কি হলো মীরা? কেন, কি হলো? ভাইকে তুমি রেখে চলে এলে, আর মিথ্যা বললে কেন? কোনটা? তুমি আমাকে ভালোবাসো? মীরা কটমট করে আমার দিকে তাকালো। আসলে তুমি একটা গাধা। কোনটা মিথ্যা কোনটা সত্য তাও জানো না। কথাটা সত্যি ছিল। বলে মীরা চলে গেল। আমি হিসাব মিলাতে লাগলাম। কি বলে গেল মীরা? কিছুদিন পর ওটির বাইরে দাঁড়িয়ে আছি আমি। ভেতরে আমার মীরা। মীরার প্রেগনেন্সির পেন উঠেছে, প্রসব ব্যথা। হাসপাতালে নিয়ে এসেছি। আমি কান্নায় ভেঙে পড়লাম এবং বসে পড়লাম ওটির সামনে। আম্মু বারবার সান্ত্বনা দিচ্ছে আমাকে। আমি ভাবছি কি হবে আমার সাদা পরিটার। অতপর অপেক্ষা প্রহর শেষ হলো। ডাক্তারও বেরিয়ে এলো। আমার অবস্থা বুঝে আমি কিছু জিজ্ঞেস করার আগে বললেন, কংগ্রেচুলেশন মিস্টার কাব্য, আপনার একটা মেয়ে সন্তান হয়েছে। আর মীরা? নাও, দে আর সেফ। আমি খুশিতে ডাক্তারকে জড়িয়ে ধরলাম। ওটির ভিতরে ঢুকতেই মীরা আমার দিকে তাকে একটা হাসি দিল। আমি পাশে গিয়ে মীরার হাত ধরলাম। তুমি হাসছো, জানো আমার কি অবস্থা হয়েছে? তোমার কষ্ট হয়নি তো? মীরা আমার হাত শক্ত করে ধরলো।
তুমি পাশে থাকলে আমি কিছুতেই কষ্ট বা ভয় পাই না। আমি আমার মাথা মেয়েটার মাথায় ঠেকালাম। শুধু বউকে নিয়ে থাকবে, মেয়েকে কোলে নেবে না? আমি মুচকি এসে মেয়েটাকে কোলে নিলাম। আচ্ছা, মেয়েটা আমার মতো হলো কি করে? মেয়েরা রহস্যময় একটা হাসি দিল, কিছুটা অজানা, আর রহস্যের মধ্যেই থাক, তবে ভুল কিছু ভাইবেন না আবার। আব্বু আব্বু, স্কুলের মিস ওনাকে আম্মু ডাকতে বলেছেন। গাড়িতে উঠতে উঠতে বলল নুসরাত। আসলে নুসরাতকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ওদের স্কুলের সামনে গিয়েছিলাম। নুসরাতের স্কুল তো দুপুরেই ছুটি হয়, তাই প্রতিদিন দুপুরে আমি অফিস থেকে সোজা নুসরাতের স্কুলে চলে যাই। তারপর নুসরাতকে নিয়ে বাসায় গিয়ে লাঞ্চ করি। আসলে অফিসটা আমাদেরই তো, তা তো জানেনি। কিন্তু একটু আগে নুসরাত এটা কি বলল? ওর মিস ওকে আম্মু ডাকতে বলেছেন। কে তিনি? মামনি, তোমার মিসের নাম কি? নীলা হোসেন। নুসরাতের কথা আমি হকচকে গেলাম। নীলা নুসরাতের মিস? মেয়েটা এখানে শিক্ষকতা করে? ওরা আবার শিক্ষকতা করার শখ জাগলো কেন? ওরা তো বেশ সম্পদশালী। নাকি অন্য নীলা? না, নীলার নাম তো নীলা হোসেন ছিল। ওর বাবার নাম তো মেহতাব হোসেন। মেয়েটা এখন কি চায়? আমার মেয়ের পিছনে পড়ে আছে কেন? কয়েক বছর আগে তো আমার সাথে ছলনা করেছিল, এখন আমার মেয়ের সাথে মিশে আবার কি করতে চাচ্ছে? নুসরাত, তোমার আম্মা একজনই ছিল আর একজনই থাকবে, অন্য কাউকে আম্মু ডাকার প্রয়োজন নেই। আব্বু, কোথায় আছে আমার আম্মু? আমি তখন হতভম্ব হয়ে গেলাম। নুসরাতের প্রশ্ন এখন কি জবাব দেই? কি যে বলি? তোমার আম্মুকে তুমি কখনোই খুঁজে পাবে না। আর এতটুকু মেয়ের আম্মুর জন্য মন খাদবেই। কত বয়সী বা ওর? মাত্র 4 বছর, এখন প্লেতে পড়ে। আমি নুসরাতের দিকে তাকালাম। অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে মেয়েটা। আমি মেয়েটাকে বুকে আঁকড়ে ধরলাম। মামনি, আমি তোমার আব্বু, আমি তোমার আম্মু, অন্য কাউকে আর আম্মু ডাকার প্রয়োজন নেই। সবার তো আব্বু আম্মু দুজন থাকে। কিন্তু আমি একাই তোমার সব। আমি তোমার জন্য কি যথেষ্ট না? নাকি তোমার আম্মু চাই? আসলে আমার মেয়েটার ভিতরে ওর আম্মুর প্রতি যে ভালোবাসা, সেটা দেখে আমার কান্না পাচ্ছে। মা ছাড়া কোন সন্তানই বা পরিপূর্ণভাবে বেড়ে উঠতে পারে? নুসরাত ওর ছোট হাত দুটো দিয়ে আমার চোখের পানি মুছে দিল আর বলল, তুমি কেঁদো না আব্বু, আমার আর কেউ লাগবে না, শুধু তুমি থাকলেই চলবে। আমি মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এতটুকু বয়সে এত কিছু বুঝে আমার মেয়েটা। আজ এখন বাসায় যাওয়া যাক, তোমার দাদুর অপেক্ষা করছেন, গিয়ে একসাথে লাঞ্চ করতে হবে। তবে আজ কিন্তু লাঞ্চের পর আমি আর তুমি অফিসে যেতে পারবে না। আমার একা একা ভালো লাগে না। একা একা কোথায়? তোমার দাদু দাদি আঙ্কেল ছোট আম্মু ওরা তো আছেই। আর তোমার একা একা লাগবে কেন? আমি যে তোমাকে ঘুম পাড়িয়ে তারপর অফিসে যাই, আর এসে দেখি যে তুমি একটু আগে মাত্র উঠলে, তাহলে বিষয়টা কি হলো? না না, আজ আর তা হবে না। তুমি আমাকে ঘুম পাড়িয়ে যেতে পারবে না। আজ তুমি আমার পাশেই থাকবে সারাক্ষণ। ওকে ওকে, যাবো না, খুশি তো? নুসরাত হাসলো ছোট্ট ছোট দাঁত বের করে। খুব বেশি। ওকে, তাহলে এখন যাওয়া যাক। ওকে। তারপর গাড়ি স্টার্ট করে এগোলাম বাসায় যাওয়ার জন্য। মনে মনে একটা প্রশ্ন রয়ে গেল, নীলাকে জানে যে নুসরাত আমার মেয়ে? যদি জানেই বা, তাহলে নুসরাতের সাথে মেশার কি দরকার ওর? কি চাই ও? ভাবতে ভাবতে বাসায় ফিরলাম। গাড়ি দরজা খুলতেই নুসরাত দৌড়ে গেল, গিয়ে তার দাদু দাদির সাথে দুষ্টুমি আরম্ভ করে দিল। আমি শার্টের হাতে উপরে তুলতে তুলতে ঘরে ঢুকলাম, তখনই আম্মু এগিয়ে আসলো। কিরে, এসে গেছিস? হ্যাঁ। যা ফ্রেশ হয়ে নিচাই। তারপর আমি রুমে গেলাম, ফ্রেশ হয়ে শার্ট পাল্টে নিলাম। ম্যানেজারকে ফোন করে বললাম অফিস আর যাবো না আজ। আলমারিটা লাগাতে তখন হঠাৎ একটা ছবির দিকে চোখ পড়ল। তখন ওটা হাতে নিলাম। মীরা আর আমার ছবি টেবিলে রাখার জন্য ফ্রেমে বাঁধিয়েছিলাম। মীরার মুখের উপর হাত দিয়ে অনুভব করতে লাগলাম যেন মীরা আমার পাশে আছে। হ্যাঁ, পাশে থাকতো যদি না সেদিন ঘটনাটা ঘটতো। চলুন তাহলে সেদিনের ঘটনাটা আবার ফিরে যাই। অফিস থেকে ফিরে রুমে ঢুকতে দেখলাম মীরা মন খারাপ করে জানালার পাশে বসে আছে। মীরা মীরা আমার দিকে তাকিয়ে আবার বলে মুখ ঘুরিয়ে নিল। বুঝলাম মীরা রেগে আছে। কি হয়েছে জানটার? বলে পিছন থেকে জড়িয়ে ধরলাম, কিন্তু মীরা কোনো কথা বলছে না। কি হলো, কথা বলছো না কেন? তুমি কি বলেছিলে, তোমার মনে আছে? তখন আমি ভাবতে লাগলাম কি বলেছিলাম। না, আজ তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে বলেছিলে। হ্যাঁ ঠিকই তো বলেছিলাম তো। তাহলে কি? তোমার তো মনেই ছিল না যে আমাকে ঘুরতে নিয়ে যাবে। কি বলো মনে ছিল না মানে? তোমাকে না মেসেজ করে বললাম যেন তুমি রেডি থাকো। কি? অবাক হয়ে তাকালো আমার দিকে। হ্যাঁ। তারপর মীরা তড়িঘড়ি করে মোবাইল চেক করলো, মেসেজ অপশনে গিয়ে দেখলো আমার মেসেজ। তখন জিহ্বায় কামড় ধরলো। সরি বাবু, আমি দেখিনি, আর না দেখেই তোমাকে দোষারোপ করছিলাম বলে আমার গলা জড়িয়ে ধরলো। হ্যাঁ। না, রাগ করো না বাবু, প্লিজ।
আমি কোনো কথা বললাম না। প্লিজ কথা তো বলো। মীরা আমার মুখ ওর দিকে ঘোরালো। প্লিজ, সরি তো। আমি তখন আচমকাই মীরাকে আরো জোরে টান মারলাম, যার কারণে মীরা ধবাস করে আমার বুকে এসে পড়ে গেল। এভাবে বললে হবে না, আদর করতে হবে। কুত্তা, ছাড়ো, কেউ এসে যাবে। আর এক মেয়ের বাপ হয়েও শয়তানি চায়নি। হ্যাঁ, এত সহজে তো না, আজ আর ছাড়ছি না আমি। কাব্য, বলে অসহায় দৃষ্টিতে তাকালো আমার দিকে। নো নো, হবে না, কোনো মতেই না। তুমি আমাকে আদর করবে, তারপর ছাড়বো। ওকে ওকে। তবে মীরা ওর ঠোঁট আমার ঠোঁটের দিকে এগিয়ে নিয়ে এলো, ছোট্ট করে চুমু দিল, শুধু ঠোঁটেই ঠোঁট ছোঁয়ালো। আর আমি ঠোঁট ডুবিয়ে দিলাম মীরার ঠোঁটে। তারপর এক মধুর সময় মীরা তো ধাক্কাচ্ছে, তারপর ছেড়ে দিলাম। এরপর জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। কাব্য, তুমি না শুধরাবে না। বউ পাশে থাকলে কেউই শুধরায় না, এই অভ্যাসটা। শয়তান। বলে একটা হাসি দিয়ে দৌড় দিল। সেদিনই ছিল আমার আর মীরার শেষ দিন। মীরা চলে যাচ্ছিল দৌড়ে, আমি পিছন থেকে বললাম, রেডি হয়ে নাও। আমি রেডি হয়ে নিলাম। দেখলাম মীরা আয়নার সামনে দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরছিল। সেদিন আমার সাদা পরিটা আমি কি আমার তুতুনিটার গলার পাশে রাখলাম। উফ, যা লাগছে না তোমাকে? মীরা লাজুক একটা হাসি দিল। শুধু পটানোর ধান্দা, তাই না? আরে না, সত্যি বলছি, খুব হট লাগছে। মীরা তখন কটমট দৃষ্টিতে তাকালো আমার দিকে। কাব্য। সরি। আমি মীরার কোমর ধরে কাঁধে মাথা রেখে আয়নায় আমার সাদা পরীকে দেখতে লাগলাম। এত সুন্দর কেন তুমি? তুমি আমার বর বলে। মীরার চুলগুলো সরিয়ে নাক ডুবে দিলাম গলার পাশে। মীরার চোখ বুঝে নিল, ওর প্রতিটা নিঃশ্বাস আমি শুনছিলাম। কাব্য, তোমার ভাইও বলে। বলে রুমে ঢুকলো মিশু ভাবি। হ্যাঁ, ভাই সেদিন ফিরে এসেছিল। মিশু ভাবির ভাইয়ের বিয়ে হয়েছিল, আর আমি নিজেকে গুছিয়ে নিলাম। সরি, রং টাইমে চলে আসলাম। বলে মুচকে এসে চলে যাচ্ছিল ভাবি। না ভাবি, কি বলবে বলো? তোমার ভাইয়া তোমাকে ডাকছিল। হ্যাঁ, আসছি আমি। না, এত তাড়াতাড়ি কেন? একটু পরে না হয় আসো। এদিকে মীরা লজ্জায় লাল হয়ে গেল। পরে আমরা বেরিয়ে পড়লাম। নুসরাতকে ভাবির কাছে রেখে গিয়েছিলাম, কারণটা অজানা। কোন এক ভয়ের আশঙ্কায় নুসরাতকে মীরা সাথে নিতে দেয়নি। তখন নুসরাতের 1 বছর ছিল। তারপর আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। মীরা আমার কাঁধে মাথা রেখে বাহুতে জড়িয়ে ধরেছিল। অনেক দূর গন্তব্যের কিছু আগে এসে বুঝতে পারলাম ব্রেক কাজ করছে না। আমি মীরার দিকে ভীতু হয়ে তাকালাম। অনেক চেষ্টা করছিলাম আটকানোর, মীরা ব্রেক কাজ করছে না। তখন মীরাও ভয় পেয়ে গেল, শক্ত করে আমার বাহু জড়িয়ে ধরলো। অনেক চেষ্টা করে পারলাম না। হঠাৎ সামনে বড় একটা ট্রাক এসে পড়ল। সিট বেল্ট বাঁধা ছিল না আমার। আমি শেষবারের মতো মীরার দিকে তাকালাম। কিছু করার আগেই মীরা আমার পাশের দরজাটা খুলে আমাকে ধাক্কা মেরে বাইরে ফেলে দিল, আর গাড়িটা সোজা গিয়ে ট্রাকের সাথে ধাক্কা খেলো। ঘটনা খুব তাড়াতাড়ি ঘটে গিয়েছিল। আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমার কিছুই হয়নি, শুধু চলে গেছে আমার মীরা। সাথে সাথে অনেক লোক জড়ো হলো। মীরাকে বের করা হলো, কিন্তু ততক্ষণ আমার সাদা পরীটা রক্তে লাল হয়ে গেছিল। আমি তখন আশেপাশে কারো কথা শুনছিলাম না। ভনভন করছিল মাথা। মীরাকে পাশের একটা হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার যখন বলল শি ইজ নো মোর, তখন আমার পৃথিবী যেন থমকে গেছিল। চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ি। এরপর মীরাকে কবর দেওয়া হয়, আর আমি প্রায় অস্তিত্বহারা হয়ে গিয়েছিলাম। প্রায় 6-7 মাস পাগলের মতোই আচরণ করেছিলাম। পরে সুস্থ হলাম শুধু মেয়েটাকে বড় করে তোলার জন্য, সব দুঃখকে মাটি চাপা দিয়ে। আম্মু ভাবি অনেকবারই দ্বিতীয় বিয়ে করার কথা বলেছিল, কিন্তু আমার কঠোর জবাবে তারা আর এগিয়ে নেয়নি বিষয়টা। এবার বাস্তবে চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। নিচে থেকে আম্মু ডাকছে, তাই চোখ মুছে নিচে গেলাম। খাবার খেয়ে নিলাম। নুসরাত বায়না ধরল বেড়াতে যাবে। নুসরাতকে বেড়াতে নিয়ে গেলাম। ফিরে এসে রাতেই খাবার খেয়ে অফিসে কাজে বসলাম। উপর হয়ে শুয়ে কাজ করছি, পেটে নুসরাত শুয়ে ওর স্কুলে পড়া পড়ছে। আব্বু, বলো মামনি। একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা? কলেজে মিস না আমাকে তোমার কথা জিজ্ঞেস করেছে। কথাটা শুনে আমি কাজ বন্ধ করলাম। কি জিজ্ঞেস করেছে? বলেছেন যে তোমার আব্বু কেমন আছে, কি করছে, ভালো আছে তো, এগুলো। নীলা তাহলে জানে নুসরাত আমার মেয়ে? নীলা এখন আবার কোন প্ল্যান তৈরি করছে কে জানে। আমার সাথে ফাজলামি করে শান্তি পাইনি মেয়েটা। তুমি কি বলেছো মামনি? আমি বললাম হ্যাঁ ভালো আছে। ও, ওই মিস কি তোমাকে খুব বেশি আদর করে? আমাকে চকলেট এনে দেন, কোলে নেন, আমাকে নিয়ে খেলা করেন, খুব ভালো উনি। নীলাকে আমি যতটুকু চিনি বাচ্চাদেরও খুব ভালোবাসে, কিন্তু এটাও কি সেই অভ্যাসগত ভালোবাসা, নাকি আমার প্রতি কোনো কিছু প্রতিশোধ নেওয়ার প্ল্যান? কি জানি। মামনি, তুমি ওনার সাথে বেশি মিশবে না কেমন? কেন আব্বু? কারণ অপরিচিত মানুষের সাথে বেশি মিশতে নেই।
কিন্তু উনি তো খুব ভালো, খুব আদর করেন আমাকে। তবুও আমার তো ওনার সাথে সময় কাটাতে খুব ভালো লাগে। বলে নুসরাত পিঠ থেকে নেমে আমার মতো করে উপরে শুয়ে পড়তে লাগলো। আমি মেয়েটার দিকে তাকালাম। ওর মুখে ওর মায়ের ভালোবাসা প্রকাশ পাচ্ছে। এত পিচ্ছি বয়সে, যেখানে সব বাচ্চাদের মায়ের কাছে থাকা উচিত, নুসরাত সেখানে ওর মাকে দেখেওনি পর্যন্ত। মায়ের ভালোবাসা পেতে কাতর হয়ে আছে নুসরাত। নীলার সাথে সময় কাটিয়ে খেলাধুলা করে হয়তো সে অভাব পূরণ করছে। নুসরাত হয়তো নীলাকে ওর মায়ের স্থান দিয়ে দিয়েছে। মায়ের ভালোবাসা হয়তো নীলার কাছে খুঁজে পাচ্ছে। তাহলে আমি না করি কি করে? যাই হোক, আমার মেয়েটা খুশি থাকলে আমি খুশি। আচ্ছা, তাহলে তুমি ওনার সাথেই সময় কাটিও, সমস্যা নেই। থ্যাংক ইউ আব্বু। আমার গলা জড়িয়ে ধরে গেলে পাপ্পি দিল, ওয়েলকাম মামনি। কিছুক্ষণ পরে নুসরাত আবার বলে উঠল, আচ্ছা আব্বু, ওনাকে আম্মু ডাকলে তুমি রাগ করবে? আমি নুসরাতের দিকে তাকালাম। ওর মুখে অনুরোধের ইঙ্গিত ফুটে উঠেছে, যেন বলছে, প্লিজ আব্বু, মানা করো না। না, তুমি কাউকে আম্মু ডাকবে না। তোমার মিসকে বলবে যে আব্বু আপনাকে আন্টি ডাকতে বলেছেন। কেমন? নুসরাত মুখ গোমরা করে বলল, আচ্ছা। আচ্ছা, এখন শুয়ে পড়ো, ঘুমাতে হবে তো। তারপর নুসরাত বই রেখে শুয়ে পড়লো। আমি আমার কাজ রেখে লাইট নিভে শুয়ে পড়লাম। নুসরাতের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আমি নিজেও ঘুমিয়ে পড়লাম। সকালে নাস্তা করে নুসরাতকে নিয়ে বেরিয়ে পড়লাম আমার অফিস আর নুসরাতের স্কুলের উদ্দেশ্যে। নুসরাতকে নামিয়ে দিয়ে আসছিলাম। নুসরাত টাটা জানিয়ে চলে গেল। গাড়িতে উঠতে যাবে এমন সময় ভালো আছো? কে প্রশ্ন করলো। তাকাতে পুরনো স্মৃতি এসে জমা হলো মনে। সেই চিরচেনা মুখ, তবে এখন একটু ভিন্ন। আগের মতোর মুখে চঞ্চলতা আর চটুলতা ভাব নেই। কেমন গম্ভীর গম্ভীর চোখের চশমা, রেশমের সুতো দিয়ে কাজ করা কাপড়। পূর্ণ যুবতী মনে হচ্ছে দেখে। হ্যাঁ, হওয়ারই কথা। হয়তো বাবা এখনও স্বামীর সাথে সংসার করছে। এমন মেয়ে প্রেম করে বিয়ে করেছে নিশ্চয়ই। ছেলে মেয়েও থাকতে পারে। তাহলে আমার মেয়ের পিছনে পড়েছে কেন নীলা? জবাব দিচ্ছ না যে? কিসের জবাব? জিজ্ঞেস করলাম কেমন আছো। হ্যাঁ, ভালো, দেখতেই তো পারছো। যেটা আমি দেখতে পারছি আর যেটা তুমি বলছো, দুটো যেন মিলছে না কাব্য। কি এমন দেখলে? তুমি ভালো নেই। এরকম মনে হওয়ার কারণ কি? মীরার মৃত্যু। আমি একটু অবাক হলাম। নীলা জানলো কি করেছে মীরা মারা গেছে? জেনেছো হয়তো কোনোভাবে। হ্যাঁ, মেয়েরা ছলনাময়ী হয়। দেখেছো, চলে গেছে আমাকে ছেড়ে। না না, এরকম ভাবে বলো না প্লিজ। কেন বলবো না? যেটার উজ্জ্বল দৃষ্টান্ত তুমি নিজেই। দেখলাম নীলা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তুমি নিশ্চয়ই ভালো আছো। ভালো থাকারই তো কথা। ছলনাময়ীরা সবসময় ভালো থাকে, আর কষ্ট শালা শুধু ভালো মানুষগুলোরাই পায়। নীলা মুখে হাসি নিয়ে বলল, ভালোই আছি। কই, তোমার হাজবেন্ডকে তো দেখতে পাচ্ছি না। কোথায় তিনি? নিশ্চয়ই খুব বড় বিজনেসম্যান। কারণ তোমরা ছলনাময়ী মেয়েরা তো কম পয়সাওয়ালা ছেলেদেরকে চুজ করবে না। নীলার চোখে পানি নিয়ে বলল, বিয়ে করিনি তো। কেন? কারণটা জানতে পারি? আমি একটু অবাকই হলাম। নীলা এখনো বিয়ে করেনি? কেন? কারণটা কি? কারণটা তুমি কাব্য। আমি নীলার দিকে বুড়ো কুচকে তাকালাম। কিছু বলার আগে নীলা বলে উঠল, না জানলেই চলবে। আমি বেবাচাকা খেয়ে গেলাম। কি ভাবলাম আর কি হলো? মেয়েটার পেছনের অভ্যাসটা এখনো গেল না। তোমার মেয়েটা তোমার মতোই হয়েছে। হুম। নুসরাতকে খুব ভালো লাগে আমার। আবার নতুন প্ল্যানিং করছো? এবার আমার মেয়ের পিছনে পড়েছো কেন? তুমি তো জানো যে আমি পিচ্চিদের ভালোবাসি। সেটা আমার মেয়েকেই কেন? কারণ ওর মাঝেই যে তুমি আছো। মানে? কিছু না, বাচ্চাদের ক্লাসের সময় হয়ে গেছে, এখন যেতে হবে। বিকেলে দুপুরে তোমার সময় হবে। কেন? তুমি শুধু প্রশ্ন করো কেন বলো তো? আমি আর কথা বললাম না। সময় হবে। দুপুরে নুসরাতকে বাসায় দিয়ে সময় পেতে পারি। তোমার সাথে একটু সময় কাটাতে চাই, প্লিজ না করো না। মিনতি সুরে বলল নীলা। নীলার সাথে কঠোর ব্যবহার করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু পারছি না। কি আছে নীলার ওই মুখে? এত মায়াবী কেন মেয়েটা? আমার এত সময় নেই। প্লিজ কাব্য। আমার তো ইচ্ছে নেই তোমার সাথে সময় কাটানোর। নীলা এবার কান্না করে দিল। একটিবার প্লিজ। হুম। সত্যি দুপুরে আসছো তো? কোথায়? এত তাড়াতাড়ি ভুলে গেলে? ভুলে যাওয়াটাই ভালো। ও, পার্কে? হ্যাঁ। আচ্ছা, এখন যাই। বলে নীলা চলে যাচ্ছে। বারবার পিছনে ফিরে তাকাচ্ছে। কেন প্রতারণা করলো আমার সাথে? কি দোষ করেছিলাম আমি? তারপর আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। নীলের সাথে কি দেখা করাটা ঠিক হবে? না, দেখা করে কোনো লাভ নেই। তারপর অনেক আকুতি মিনতি করছে মেয়েটা। দুপুরে স্কুলের সামনে গেলাম নুসরাতকে নিয়ে যাওয়ার জন্য। নুসরাতকে গেটের সামনে না পেয়ে ভেতরে ঢুকলাম। দেখতে পেলাম না। একটু সামনে গিয়ে দেখলাম বেঞ্চে বসে আছে।
সাথেই ডাকে, নীলাই হবে হয়তো। কে দেখলাম নীলার বাহুতে হেলান দিয়ে বসে আছে নুসরাত, গল্প করছে বোধহয়। নুসরাতও গল্প শোনার জন্য পাগল প্রায়। নুসরাত বাড়ি যাবে না? নুসরাত পিছন ফিরে তাকালো। আরও কিছুক্ষণ থাকি না আন্টির সাথে। আর আব্বু, ইনি হলেন আমার মিস নীলা। আর আন্টি, ইনি আমার আব্বু। তখন আমি নীলার দিকে তাকালাম। আমার দিকে তাকিয়ে আছে শান্ত দৃষ্টিতে মেয়েটা। আর না মা, এখন বাসায় চলো। আব্বু, গল্প শুনছি তো। পরে শুনিও। না, এখনই শুনবো আমি। আর একটু বাকি আছে, তুমি বসো, আমি শুনেই আসছি। মামনি, আমাকে কিছু বলতে না দিয়ে নীলা বলে উঠলো। বাচ্চা মেয়ে আবদার করছে, মেনে নিলেই তো হয়। আমি তখন আর কিছু বললাম না। আচ্ছা, আমি তাহলে গাড়িতে গিয়ে বসছি, তুমি গল্প শুনে তারপর এসো বলে আমি ঘুরতেই নুসরাত আমার আঙ্গুল ধরে নিল। তুমিও বসো না। না, আমি গাড়িতে গিয়ে বসছি। প্লিজ বসো, আন্টি খুব সুন্দর গল্প বলে, শুনে যাও। তারপর নুসরাত আমাকে টেনে ব্রেঞ্চে বসালো। আমি বসে অন্যদিকে তাকিয়ে রইলাম। নীলা গল্প বলছে, নুসরাত হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আর চোখে তাকিয়ে দেখলাম নীলা আমার দিকে তাকিয়ে আছে। গল্প শেষে মামনি চলো এখন। চলো। টাটা আন্টি। টাটা। তারপর নুসরাতকে কোলে ধরে নিলাম। চলে আসছিলাম, তখন পিছন থেকে নীলা বলে উঠলো, আসছো তো? আমি পিছনে তাকালাম। নীলা উত্তরে এসে তাকিয়ে আছে আমার দিকে। আমি কিছু বললাম না, ঘুরে চলে আসছিলাম। আমি অপেক্ষা করব কিন্তু। তারপর আমি কিছু না বলে চলে এলাম। গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে বাসার দিকে রওনা দিলাম। নীলা বাসায় না গিয়ে পার্কে গিয়ে বসে থাকলো আর অপেক্ষা প্রহর গুনতে লাগলো। কখন আসবে কাব্য? আসবে তো? না, কাব্য যখন আসবে বলেছে তখন ঠিকই আসবে। কাব্যকে কতদিন পর দেখলাম, কেমন বড় বড় হয়ে গেছে। আগে তো বাচ্চামো করতো, আর এখন কাব্য অনেক কষ্ট পেয়েছে। আর না, কাব্যকে এসব কষ্ট থেকে মুক্তি করতে হবে। আমি তো ছেড়ে দিয়েছিলাম, ভালোই তো ছিল মীরার সাথে, কিন্তু শেষে কি মীরাও চলে গেল কাব্যকে ছেড়ে? ছেলেটা আর কত কষ্ট পাবে। কাব্য আমাকে ছলনাময়ী ভাবছে, ভাবুক, তাতে কি আর হবে? কাছের মানুষ যাই বলুক না কেন, তার বিচার করতে নেই। কাব্যকে তো এখনো ভালোবাসি আমি, কিন্তু কাব্য কি বিশ্বাস করবে এসব? বিশ্বাস না করাই কথা। গত কয়েক বছর আগে কাব্যকে মিথ্যে বলে যে কষ্ট দিয়েছিলাম, তাদের কাব্যর উচিত আমার সাথে দেখা তো দূরের কথা, কষ্ট দেয়া উচিত ছিল। আব্বু বারবার কল করছে, আমি ফোন রিসিভ করছি না, ভালো লাগছে না কিছুই। নুসরাতকে নিয়ে বাড়ি পৌঁছে লাঞ্চ করলাম। নুসরাতকে ঘুম পাড়িয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। মনে পড়লো নীলা দেখা করতে বলেছিল পার্কে। গিয়ে দেখি পার্কে এসে দেখতে এলাম সেই চিরচেনা জায়গাগুলো, কত স্মৃতি জড়িয়ে আছে। শুধু নীলার সাথে না, মীরার সাথেও আছে। সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে গিয়েছিল। কোথায় থাকতে পারে নীলা? নাকি এখনো আসেনি? সেই চিরচেনা আম গাছটার নিচে বেঞ্চের দিকে এগিয়ে গেলাম। না, নীলা এসে পড়েছে, ওই তো বসে আছে। আমি গিয়ে বসতে নীলা বিশ্বজয় করে একটা হাসি দিল। আমি জানতাম তুমি আসবে। আমি কোনো কথা বললাম না। কথা বলছো না যে? কি বলবো? আগে তো অনেক কথা বলতে, বাচ্চামি করতে। এখন আর বাচ্চা হওয়ার শখ নেই, আমার নিজের এখন বাচ্চা আছে। খুব কড়া কড়া কথা বলতে শিখে গেছো। সেদিন তুমি বলেছিলে। খুব ঘৃণা করো আমাকে। নীলা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। অনেক। তোমার তো অজানা থাকার কথা না। মাথা নিচু করে বলল নীলা। বিয়ে করনি কেন? কি দরকার আর কারো ছলনার পাত্র হওয়ার? নুসরাতকে তার মায়ের আদর ভালোবাসা ছাড়া বড় করবে কি করে? পারবে তুমি? হ্যাঁ, দেখতেই তো পারছো পারছি কিনা। মেয়েটা তো খুব ভালো, মায়ের ভালোবাসার কাতর। এভাবে বড় করে তোলা ঠিক না, ওর একটা আম্মুর প্রয়োজন। সেটা দেখার ব্যাপার আমার, তোমার না। কিন্তু এভাবে মায়ের ভালোবাসা ছাড়া মেয়েটাকে কত বড় করবে তুমি? ও যখন প্রশ্ন করবে ওর মা কোথায়, তখন কি জবাব দিবে? নুসরাত জানে ওর আব্বু আমি আর আম্মু, তাই কখনো মায়ের কাছে যাওয়ার ইচ্ছে প্রকাশ করবে না। বাচ্চাদের মন তো, মা ছাড়া কোনো বাচ্চাই বা বেড়ে উঠতে পারে। আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ। আমাকে নুসরাতের আম্মুর অধিকার দেয়া যায় না? আস্তে করে বললো কথাটা। কি বললে? না, কিছু না। আচ্ছা, এখানে ডাকার মানে? এমনি তোমাকে দেখিনি অনেক বছর হলো তো, সেজন্য। মিথ্যে কথা। কি? এই যে আমাকে দেখো না অনেক বছর হয়ে গেল, এটা কিভাবে? কারণ তুমি প্রতিদিনই লুকিয়ে লুকিয়ে দেখতে আমাকে। স্কুলের গেটের সামনে যখন আমি নুসরাতকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতাম। তুমি দেখলে কিভাবে? নুসরাত যেদিন তোমার কথা বলেছিল সেদিন থেকে আমি তোমাকে লক্ষ্য করছি।
আবছা দেখেছিলাম। নুসরাত কি বলেছে? তুমি ওকে শিখে দিয়েছে কেন? ও তোমাকে আম্মু ডাকে। নীলা নিচের দিকে তাকিয়ে রইল। আচ্ছা নীলা, এখন কি চাও তুমি? মানে? সে আমার দিকে তাকালো। মানে বলছি, আমার মেয়ের পিছনে পড়েছে কেন? তারপর আমার সাথে দেখা করা, পুরনো স্মৃতি মনে করে দেওয়া, এসবের মানে কি? চাওটা কি তুমি? আমি প্রশ্ন ছুড়ে মারলাম নীলার দিকে। নীলা আমার দিকে তাকিয়ে রইল অপলক দৃষ্টিতে। আমার যেন বিষ বিষ করছে। তোমাকে আর তোমার মেয়েটাকে? অস্পষ্টভাবে বলল নীলা। কি বলছো, স্পষ্ট করে বলো। বিরক্ত হচ্ছ কেন? তো কি করব? তোমার মতো তো আমি বেকার বসে নেই, আমার কাজ আছে। আর তোমার তো কাজ শুধু ছলনাটাই। নীলা আবার নিচের দিকে তাকিয়ে আছে, কাঁদছে বোধহয়। আর কিছু বলার থাকলে বলতে পারো, আমি অফিসে যাব। না, নেই, তুমি যাও। তবে যদি কখনো আবার দেখা হয় প্লিজ ছলনাময়ী শব্দটা আর ব্যবহার করো না প্লিজ। পাগলকে তো পাগলই বলবে মানুষ, তাই না? কিন্তু নীলা আর কিছু বলল না। আমি চলে আসলাম গাড়ি স্টার্ট করে এবং অফিসে ফিরে এলাম। নীলা আরও কিছুক্ষণ বসে থাকলো পার্কে। আমার মুখে ছলনাময়ী শব্দটা শুনলে খুব কষ্ট হয় নীলার। নীলা ভাবছে, কি কারণেও আজ কাব্যর চোখে ছলনাময়ী? সেদিনের ফোনে অভিনয় করাটাই কি আমার ছলনা ছিল? কাব্যর ভালোর জন্যই তো আমি অভিনয়টা করেছিলাম সেদিন। তাহলে আজ কাব্যর চোখে আমি ছলনাময়ী কেন? নীলা চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়ছে। এদিকে আমি এতটুকুই অবাক হচ্ছি, নীলা এখনো অবিবাহিত। বিষয়টা আমাকে ভাবাচ্ছে। বিয়ে করেনি কেন এখনো? কি সমস্যা ওর? বিয়েতে অ্যালার্জি নাকি? হয়তো নীলার খারাপ চরিত্রের কারণেই পাত্রপক্ষকে পছন্দ করে না। হবে হয়তো। কতটা ছেলের সাথেও রিলেশন কে জানে। তারপর সন্ধ্যায় অফিস থেকে ফিরলাম। নুসরাত ঘুম থেকে উঠে পড়েছিল তখন। আব্বু, তুমি আজও আমাকে রেখে অফিসে চলে গিয়েছিলে? আচ্ছা সরি, কিন্তু মামুনি, আব্বুর অফিসের কাজ করবে কে যদি অফিসে না যায়? আমার থেকে কাজ বড়? হ্যাঁ, তুমি তো এখনো পিচ্ছি, আর কাজ তো বড় মানুষরা করে, তাই কাজ বড়। কি দুষ্ট বুদ্ধি তোমার! আমাকে বোঝানো হচ্ছে। আচ্ছা আচ্ছা, তোমাকে বোঝানোটা আমার ভুল হয়েছে। তুমি তো পাকা বুড়ি, তাই না? তারপর রাতে খাওয়া দাওয়া সেরে নুসরাতকে ঘুম পাড়িয়ে দিলাম। মীরার কথা খুব মনে পড়ছে আজ। ছাদে গেলাম। সিগারেট খাওয়ার অভ্যাস নেই আমার, তবুও কেন যেন অফিস থেকে আসার সময় নিয়ে এলাম। একটা সিগারেট চালিয়ে ফুঁকতে ফুঁকতেই ছাদের পরিবেশটা অবলোকন করতে লাগলাম। পকেটে ফোন ভাইব্রেট হচ্ছে। বের করে দেখলাম আননোন নাম্বার, তবুও রিসিভ করলাম। দরকারি কথা হতে পারে। হ্যালো, কে বলছেন? ও পাশে শুধু নীরব। হ্যালো, কথা বলছেন না যে? তবুও কেউ কথা বলছে না। ফোন দিয়েছেন কেন? ফাজলামো করার জন্য? যত সব। রাগ করে ফোন কেটেও দিল। এত রাগ ছেলেটার! এইটুকুতে রেগে যায়। মেয়ের বাপ হয়ে গেছে অথচ রাগ কন্ট্রোল করতে শেখেনি। বলে ফোনটা কেটে দিলাম। ফাজলামো করার আর জায়গা পায় না। ফোন দিয়েছে অথচ কথা বলছে না। যত সব পাগলের কারখানা। এদিকে মোবাইল হাতে বসে আছে নীলা। একটু আগে সেই কল করেছিল, কোনো কথা বলেনি সেই। আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো। নুসরাত তখন উঠে গেছে। চোখ খুলে দেখলাম নুসরাত আমার দিকে তাকিয়ে আছে। আমি হাই তুলতে তুলতে বললাম, গুড মর্নিং মামুনি। নীরব হয়ে নুসরাত তাকিয়ে আছে আমার দিকে। কি ব্যাপার, এভাবে তাকিয়ে কি দেখছো মামুনি? একটা জিনিস দেখেছি। কি? দাদু বলল আমি নাকি দেখতে তোমার মতো, তাই দেখছিলাম আর কি। ও, এই কথা তাহলে? এত পাকা কথা শেখো কোত্থেকে? হ্যাঁ, আমার আম্মুর থেকে। কথাটা শুনে আমি হকচকে গেলাম। অবাক হয়ে তাকালাম নুসরাতের দিকে। কি বললে? আম্মুর থেকে? কি আম্মু? কেন তুমি? মানে? আরে ভুলে গেলে? তুমি না বললে তুমি আমার আব্বু, তুমি আমার আম্মু? ও, আমি তো অবাক হয়ে গিয়েছিলাম নুসরাত কার কথা বলছে এটা ভেবে। আচ্ছা এখন ওঠো, ফ্রেশ হয়ে স্কুলে যেতে হবে। তারপর ফ্রেশ হয়ে নিচে এলাম। নাস্তা করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। নুসরাতকে স্কুলে রেখে আমি অফিসে চলে এলাম। কাব্য এসেছিল, নুসরাতকে রেখেই চলে গেল। মুখটা ভালো করে দেখতেই দিল না। এত তাড়া কিসের? একটু দাঁড়ালেই তো হয়। নুসরাত আমাকে দেখেই হাত নাড়ালো। গুড মর্নিং আন্টি। গুড মর্নিং। তোমাকে না বললাম আম্মু ডাকতে আমাকে? আব্বু তো মানা করলো, আর তোমাকে আন্টি ডাকতে বললো। ও, একটিবার আম্মু ডাকবে? নীলা বরাবরই বাচ্চা পাগলি, বাচ্চাদের লাইক করে। ও বাচ্চাদের মুখ থেকে আম্মু ডাকটা শুনতে চায়, কিন্তু সেই সৌভাগ্য তো নীলা নেই। নুসরাত কিছুক্ষণ ভাবলো, তারপর আমারও আপনাকে আম্মু ডাকতে ইচ্ছে করে। নীলা খুশি হলো। তাহলে ডাকো। কিন্তু আব্বুকে বললে তো রেগে যায়। তোমার আব্বুকে বলতে হবে না।
আপনি আব্বুকে বলবেন না তো যে আমি আপনাকে আম্মু ডেকেছি? না, বলবে না। আচ্ছা, ডাকবো তাহলে। ডাকো। আম্মু। নীলা কোলে তুলে নিল নুসরাতকে, গালে পাপ্পে দিতে লাগলো। চোখ দিয়ে অশ্রু ঝরে গেল নীলার। দুপুরে নুসরাতকে নিয়ে বাড়ি ফেরার জন্য নুসরাতের স্কুলের গেটের সামনে গেলাম। ভেতরে প্রবেশ করে নুসরাতকে খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। কোথায় গেল মেয়েটা? অনেকক্ষণ খুঁজলাম, পেলাম না। কোথায় গেল নুসরাত? মোবাইলে কল এলো, না দেখে রিসিভ করলাম। নুসরাতকে খোঁজা লাগবে না, নুসরাত আমার কাছে আছে। কে বলছেন? কণ্ঠটাও অপরিচিত হয়ে গেল তোমার কাছে। নীলা বলছি। নুসরাতকে তুমি কিছু বলার আগে কেটে দিল। কি করতে চাইছে নীলা? নুসরাত ওর সাথে মানে কোথায় নিয়ে গেছে? নুসরাতের কোনো ক্ষতি করবে না তো নীলা? প্রচুর টেনশন হচ্ছে। আমার মেয়েটার কিছু হলে আমি কাউকে ছাড়বো না। নীলার মোবাইলে কল করলাম, কিছু সময় পর রিসিভ করলো। হ্যালো, আমার মেয়ে কোথায়? কোথায় নিয়ে গেছো ওকে? আরে চিন্তিত হচ্ছ কেন? নুসরাত আমার সাথেই আছে, আমাদের বাসায়। তারপর ফোন রেখে গাড়িতে উঠে তাড়াতাড়ি স্টার্ট করলাম। উদ্দেশ্য নীলাদের বাসা। নীলাদের বাসার সামনে এসে গাড়ি থামালাম। বেশ অনেক বছর পর এলাম বাড়িতে। গাড়ি পার্ক করে ভেতরে ঢুকলাম। দরজা কলিং বেল টিপলাম। আঙ্কেল দরজা খুললো। আমাকে দেখে অবাকই হলো। কাব্য। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? জি ভালো, বলে এদিক সেদিক তাকাতে লাগলাম। কিছু খুঁজছো? আসলে আমার মেয়ে নুসরাতকে খুঁজে পাচ্ছিলাম না তো। নীলা বলল নুসরাতকে বাড়ি নিয়ে এসেছে তাই। চিন্তা করো না, নুসরাত তো নীলার সাথেই আছে। না আসলে আঙ্কেল। কি ভাবছো, নীলা নুসরাতের ক্ষতি করবে? না আঙ্কেল, মানে তুমি জানো না কাব্য, নীলার তোমার জন্য কতটুকু ভালোবাসা জড়িয়ে রেখেছে। কতটুকু ভালোবাসলে কেউ এত বড় স্যাক্রিফাইস করতে পারে। আমার জন্য নীলা ভালোবাসা জমিয়ে রেখেছে মানে? আমি সেদিন নীলাকে তোমার সাথে অভিনয় করতে বলেছিলাম ফোনে, যার কারণে নীলা আজও কষ্ট পায় তোমাকে ভেবে। অভিনয় মানে? হ্যাঁ, নীলা সেদিন ফোনে যা কিছু বলেছিল সব অভিনয়। কি বলছেন আঙ্কেল? নীলা অভিনয় করেছে মানে? বলে অবাক বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আঙ্কেলের দিকে। তারপর নীলার আব্বু সব ঘটনা খুলে বললেন। সব শুনে আমি অবাক হয়ে গেলাম। নীলা এত কিছু করলো আমার জন্য, এত বড় সিদ্ধান্ত নিয়ে নিল। আর আমি কিনা প্রতিনিয়ত নীলাকে প্রতারকার চলনময় ভাবছিলাম, আর এগুলো বলে নীলাকে কষ্ট দিচ্ছিলাম। কতটা ভালোবাসলে কেউ এত বড় স্যাক্রিফাইস করতে পারে? নীলা আমাকে আটকে দিয়ে আঙ্কেল বললেন, নীলার রুমে গেলেই তা বুঝতে পারবে। তারপর উপরের একটা রুম ইশারা করে দেখালেন। আমি আস্তে আস্তে উপরে উঠতে লাগলাম। নীলার রুমের সামনে এসে দরজা ঠেলে রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেয়ালের দিকে চোখ পড়তেই আমার চোখ ধাঁধিয়ে উঠল। আস্তে আস্তে রুমে ঢুকলাম। পুরো রুম জুড়েই আমার ছবি টানানো। কয়েকটা ছবি আমার আর নীলার। প্রত্যেকটা দেয়াল জুড়েই আমার ছবি। ছবিগুলোতে বড় করে লেখা আমার কাব্য। এগুলো কি দেখছি আমি? যে মেয়েটাকে এতগুলো বছর ঘৃণা করে এসেছি, ছলনামে বলে অপবাদ দিয়েছিলাম, আমার প্রতি তার ভালোবাসা আজ ওকে মায়াবতী বলতে ইচ্ছে করছে। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো হঠাৎ। এতটা বছর নীলা আমার স্মৃতিগুলো আগলে রেখে বেঁচে আছে। এখন বুঝলাম কেন বিয়ে করেনি। আমি এতটাই কষ্ট দিলাম নীলাকে। সত্যি খুব বড় অন্যায় করে ফেলেছি। তখন নীলাকে খুঁজতে লাগলাম। রুমে না পেয়ে নিচে গেলাম। আঙ্কেল বসে আছেন সোফায়। আঙ্কেল, নীলা নুসরাত কোথায়? খুব অস্বস্তি লাগছিল আঙ্কেলের সামনে। একসময় ওনার মেয়েরই বয়ফ্রেন্ড ছিলাম আমি। ছাদে মনে হয়। তুমি নীলার রুমের পাশে দিয়ে গিয়ে ছাদের সিঁড়ি পাবে, ছাদেই আছে হয়তো। হ্যাঁ, আমি আঙ্কেলের দেওয়া পথ অনুসরণ করলাম। ছাদে যাওয়ার সিঁড়িও পেলাম। ছাদে গিয়ে দেখলাম নীলা নুসরাতকে কোলে নিয়ে দোলনায় বসে আছে। আমি ইতস্তত বোধ করলাম। এতদিন যেহেতু জানতাম না যে নীলা আমাকে এখনো ভালোবাসে, কিন্তু এখন তো জানলাম সেটা। নীলা আমার কণ্ঠ শুনে ঘুরে তাকালো। নীলা একটু অবাকই হলো। কাব্য, তুমি এখানে? আমি বললাম তো নুসরাত আমার কাছে আছে। কেন আসতে পারি না? না সেটা না, তবে অনেক বছর পর আসলে একটু অবাকই হচ্ছি। কিন্তু অবাক হওয়ার কথা না, যেহেতু তোমার মেয়ে এক ছলনাময়ীর কাছে, সেহেতু তুমি তোমার মেয়েকে নিতে আসবেই। নুসরাত আমাকে দেখে আব্বু বলে আমার কোলে এসে উঠল। সরি। কেন? তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি। তোমাকে শুধু ছলনাময়ী ভেবেছি। নীলার চোখে পানি। দোলনা থেকে উঠে আমার কাছে এলো। বিশ্বাস করো কাব্য, আমি সত্যিই ছলনাময়ী না। আমি কোনো খারাপ মেয়ে না। বলেই জোরে জোরে কেঁদে দিল। হ্যাঁ আমি জানি, ক্ষমা করে দিও আমাকে। না না, ক্ষমা চাইছো কেন? তোমার ভালোবাসা বুঝতে পারিনি, উল্টে তোমাকে অপবাদ দিয়েছি। নীলার চোখ দিয়ে আনন্দ অশ্রু গড়িয়ে পড়লো তখন।
আচ্ছা এখন বাই, বাসায় গিয়ে লাঞ্চ করতে হবে বলে আমি করতেই নীলা আমার হাত ধরে নিল। আমাদের সাথে লাঞ্চ করা যায় না কাব্য? আম্মা অপেক্ষা করছে তো। বলে দাও অন্য কোথাও করে নিবে। হ্যাঁ, তারপর নিচে এলাম, চা নাস্তা করে লাঞ্চে বসলাম। খাবারটা খুব ভালো হয়েছে, খেয়ে দিছে। আমি নীলের দিকে তাকালাম, আমার দিকে তাকিয়ে আসেও খাচ্ছে না, আমার খাওয়া দেখছে শুধু। তুমি রাঁধতে পারো? হুম। আমি আর কিছু বললাম না। আগে আমি আর নীলা প্রায় ঝগড়া করতাম রান্না করা নিয়ে। আসলে নীলা রান্না করতে পারতো না, বলতো বিয়ের পর কিন্তু তুমি রান্না করে খাওয়াবে। তুমি থাকতে আমি রান্না করবো কেন? আমি তো রান্না পারি না, তাই তোমাকেই করতে হবে। ইম্পসিবল। আমার কতদিনের শখ বিয়ের পর আমার বইরাতে রান্না খাবো, আর তুমি কেন বলছো আমি রাঁধবো? হ্যাঁ, তোমাকেই রাঁধতে হবে। না, তোমাকে। এইসব নিয়ে প্রায় ঝগড়া হতো। আর সেই নীলা এখন রান্নাবান্না সব পারে। লাঞ্চ শেষে নুসরাতকে নিয়ে বাড়ি ফেরার জন্য নীলাদের বাসা থেকে বেরোচ্ছিলাম। পেছন থেকে নীলা ডাক দিল, কাব্য, হ্যাঁ বলে আমি পিছন ফিরে তাকালাম। ভেবে দেখো নুসরাতের বিষয়টা। আমি কিছু বললাম না। এটা নুসরাতের জন্য জরুরি। হ্যাঁ। তারপর নুসরাত নীলাকে টাটা দিল, আর আমরা বেরিয়ে আসলাম নীলাদের বাসা থেকে। নুসরাতকে বাসা রেখে অফিসে গেলাম। সারাদিনের প্যারা সহ্য করে সন্ধ্যায় বাসায় ফিরলাম, গোসল করে নিলাম। রুম থেকে বেরোতেই দেখলাম সবাই বসে আছে নিচে। আমি গেলাম, কি হয়েছে, কোনো সমস্যা? কি? এভাবে আর কতদিন কাব্য? কিভাবে, কতদিন? তোর সাথে তুই পিচ্চি মেয়েটাকেও কষ্ট দিচ্ছিস। কি বলছো, বুঝে বলো আম্মু। এই বয়সে নুসরাত মায়ের আদর ভালোবাসা ছাড়া বেড়ে উঠবে কি করে? ওর একটা আম্মু প্রয়োজন। তোমরা তো আছোই, আর কি চাই? আমরা কি নুসরাতের মায়ের অভাব পূরণ করতে পারবো? কেন পারবে না? কারণ আমরা ওর মা না। প্রত্যেকটা শিশুরই মাতৃ ভালোবাসা প্রয়োজন, যেটা থেকে নুসরাত বঞ্চিত। কিন্তু আম্মু, আমি তো ওকে। মায়ের অভাব বুঝতে দিচ্ছিস না, তাই তো? হ্যাঁ। তুই কি জানিস মেয়েটা অসুখে ভুগলে আম্মু আম্মু বলে কোকায়, বেশিরভাগ সময় একা একা কাটায়, ভাবনামগ্ন থাকে। তুই কি জানিস ওর এই ভাবনাটা কি? ওর ভাবনাটা ওর মাকে নিয়ে। সেদিন আমাকে প্রশ্ন করেছিল, আচ্ছা দাদু আমার আম্মু কোথায়? আমার কাছে আসে না কেন? আমাকে আদর করে না কেন? আমার আম্মু দেখতে কেমন দাদু? আচ্ছা এখন তুই বল নুসরাতকে তখন আমি কি জবাব দিতাম? তোমরা কি আমার জায়গাটা বুঝতে পারছো না? আমি এখন কি করে একটা বিয়ে করে বলো? তোর জন্য না হয় তোর মেয়ের জন্য কর, নুসরাতকে কষ্ট দিস না তুই। আমি আর কিছু বললাম না। রাগে উপরে ছাদে উঠে এলাম। কেউ আমাকে শান্তিতে থাকতে দেবে না। সবাই কি বুঝতে পারছে না যে আমি কি পরিস্থিতিতে বেঁচে আছি? মীরাকে ছাড়া কাউকে ভাবতেই পারি না আমি। কি করে মীরার জায়গায় অন্য কাউকে বসাবো? মীরা কেন এরকম করলো? কেন আমার সাথে ছলনা করলো আমার মায়াবতী? চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। একটা সিগারেট ধরে একের পর এক ফুঁকতে লাগলাম। মোবাইলে রিং হচ্ছে। 2-3 বার বাজার পর ফোন ধরলাম। নীলার ফোন। কাব্য, হ্যাঁ। কি করছো? নুসরাত কি করছে? কিছু না, নুসরাত ঘুমোচ্ছে। ও তোমার কণ্ঠস্বর এমন শোনাচ্ছে কেন? কেমন? মনে হয় তুমি কাঁদছো। না, খাটবো কেন? তোমার শুনতে ভুল হচ্ছে। হয়তো কোনো বিষয় নিয়ে টেন্স তুমি। হ্যাঁ, মিথ্যা বলতে পারলাম না আর। আমাকে বলা যায়? বাসার সবাই বিয়ের জন্য চাপ দিচ্ছে, বুঝতে পারছি না কি করব। নীলা কিছুক্ষণ চুপ থেকে বলল, আসলেই তোমার আরেকটা বিয়ে করা উচিত। নীলা তুমি একই কথা বলছো? এটা তোমার আর নুসরাতের জন্য, দুজনের জন্যই প্রয়োজন। আমি কিছু বললাম না। ভালো করে ভেবে দেখো। হ্যাঁ। এখন রাখি, বাই। হ্যাঁ বাই। আসলে আমার মেয়েটার জন্য খুব কষ্ট হচ্ছে। মা ছাড়া কি করে বা বড় হতে পারে কোনো সন্তান? কিন্তু মীরার জায়গায় অন্যকে বসাবো কি করে আমি? আর অন্য কেউ যদি আমার নুসরাতকে কষ্ট দেয় তাহলে? কিন্তু আমার মেয়েটা তো একটা আম্মু চায়। মায়ের জন্য এতটাই অকল মেয়েটা। আর যাই করি, নুসরাতের মায়ের ভালোবাসার বোধ হয় আমি পূরণ করতে পারবো না। এদিকে নীলা বারান্দায় পায়চারি করছে। একবার ইজি চেয়ারে বসছে, আরেকবার উঠে ওই কর্নার থেকে ওই কর্নারে পায়চারি করছে। কাব্যকে বিয়ে করার জন্য বলছি আমি। কি করে? আমি তো নিজেই কাব্যকে ভালোবাসি। কাব্যকে পেয়েও এখন আবার হারিয়ে ফেলবো নাকি? এটা কিছুতেই হতে পারে না। কাব্যকে ছাড়তে পারলেও নুসরাতকে আমি ছাড়তে পারবো না। নুসরাত শুধু আমার মেয়ে। কত সুন্দর করে আম্মু ডাকে আমাকে। আমার এখনো কাব্যকে চাই, কিন্তু কাব্যকে বলবো কি করে? ওকে ছাড়া এখন আর বাঁচা অসম্ভব। কেন আবার ফিরে আসলো আমার জীবনে? নুসরাতই বা
কেন এলো আমার জীবনে? নীলা অনেক ভেবেই ফোন করলো আমাকে। এদিকে আমি নীলা আর সবার কথাটাই ভাবছিলাম, আসলে কি আমার আরেকটা বিয়ে করা উচিত? এমন সময় নীলার ফোন রিসিভ করলাম। বলো নীলা। না মানে, আরে মানে করছো কেন, বলো। কথাটা বলার পর হয়তো তুমি উত্তেজিত হয়ে যাবে। আরে কি বলবে সেটা তো বলো। আমি নীলার আম্মু হওয়ার অধিকারটা চাই। বলে নীলা কেঁদে দিল। মোবাইলের ওপাশ থেকে ফুপে ফুপে কান্নার আওয়াজ আসছে। নীলার কথায় আমি অবাক হয়ে গেলাম। নীলা কি বলছে এসব? সত্যি বলছি। জানো, আমি এখনো বিয়ে করিনি। কেন? শুধু তোমার জন্য। কিন্তু নীলা, সেটা তো সম্ভব নয়। মীরার ভালোবাসার বাঁধন থেকে আমি নিজেকে ছাড়াতে পারছি না। লাগবে না তোমার ভালোবাসা, শুধু নুসরাতের আম্মুর অধিকারটা দিলেই চলবে। নুসরাতের আম্মু ডাক্তার, প্রতি আমি মায়ায় পড়ে গেছি। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। কি বলছি নীলা এসব? ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি হলো, কথা বলছো না কেন? প্লিজ কথা বলো, প্লিজ। এবার কেঁদে দিল নীলা। নীলা শান্ত হও, প্লিজ কেঁদো না। আর আমাকে কিছু সময় দাও। ওপাশ থেকে ফুপানোর আওয়াজ আসছে। প্লিজ কেঁদো না। হুম ওকে এখন রাখি। ফোন রেখে দিলাম। খোলা আকাশের নিচে দাঁড়িয়েছি। ছাদের এক কোণে রেলিং ধরে আকাশের দিকে তাকালাম। মিটমিট করে জ্বলে ওঠা তারাগুলো দেখতে লাগলাম। ওপরওয়ালা আমার সাথে কেন এমন খেলা খেলছেন? কি অপরাধ করেছি আমি? প্রথমে নীলাকে ছাড়া আমার নিজেকে প্রাণহীনের মতো মনে হতো। পরে আমার জীবনে মীরা এলো, ওপরওয়ালা তাকেও নিয়ে গেল। আর এখন একদিকে আমার মেয়ে, আর অন্যদিকে নীলার নিঃস্বার্থ ভালোবাসা। কি করব বুঝতে পারছি না। এ কেমন পরীক্ষা? নীলার ভালোবাসাকে উপেক্ষা করার ক্ষমতা আমার নেই। আর আমার মেয়েটার মায়ের অভাব পূরণের জন্য একটা মা তো চাই। কিন্তু আমি যে অসহায়। মীরার অস্তিত্ব যে এখন আমার মনে বিরাজমান রয়েছে। মীরা কেবল আমার পক্ষে অসম্ভব। নীলাকে আর কষ্ট দেওয়া ঠিক হবে না। কত কষ্ট পেয়েছে মেয়েটা। আমাকে পেয়ে মেয়েটার মনে হয়তো একটু আশার আলো জ্বলে উঠেছে। ওদিকে নীলা বিছানায় শুয়ে আছে। ওর বুকে আমার প্রেমে বাঁধানো ছবি। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আর ভাবছে, কাব্য কি মেনে নেবে আমাকে? বিয়ে করবে কি আমাকে? কাব্যর কাছ থেকে এত দূর আসার পরেও কেন আবার ফিরে এলো কাব্য? কেন আবার আমার জীবনের সাথে জড়িয়ে গেল ও? আর কাব্যর মেয়েটা এত সুন্দর করে আম্মু ডাকে আমাকে। সেদিন যখন নুসরাত আমাকে আম্মু ডাকলো, তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়েছে। নিজেকে কেমন যেন মা মা মনে হচ্ছিল। মনে হয়েছিল নুসরাত আমার সাথে থাকলে আর কিছুরই প্রয়োজন নেই আমার। একটা মায়ের সবচেয়ে খুশির সময় তখন, যখন তার মেয়ে তাকে আম্মু বলে ডাকে। নিজেকে তখন পরিপূর্ণ মনে হয়। নুসরাতকে আঁকড়ে ধরে সারা জীবন বেঁচে থাকতে চাই আমি। আমার আর কিছুর প্রয়োজন নেই। এসব ভেবে ডুকরে কেঁদে উঠল নীলা। তারপর কখন যে ঘুমিয়ে পড়লো টেরই পেল না। এদিকে আমি ছাদে আর না থেকে রুমে গেলাম। নুসরাত ঘুমিয়ে আছে। গালে নিচে দুহাত দিয়ে ঘুমিয়ে আছে। খুব মায়াবী লাগছে, একদম মীরার মতো লাগছে। কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে কপালে চুমু দিয়ে পাশে শুয়ে পড়লাম। নুসরাতকে নিজের বুকে আগলে রাখলাম। তখন একটা প্রশান্তির ছায়া নেমে আসলো। চোখ বুজে নিলাম এবং ঘুমিয়ে পড়লাম। কেমন আছো কাব্য? এটা তো মীরার গলার স্বর। দরজার দিকে তাকিয়ে দেখলাম মীরা দাঁড়িয়ে আছে। জানো না বুঝি? জানি ভালো নেই, কিন্তু কি করবে বলো তো? উপরওয়ালা যে চান না আমরা একসাথে থাকি। কিন্তু আমরা তো চাই। মীরা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, যেন কতদিন পর দুজন দুজনের সামনে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার মৃত্যুর আগে তুমি একটা কথা দিয়েছিলে, মনে আছে? কি? যে আমার কিছু হলে তুমি আমাদের মেয়েকে সর্বোচ্চ দিয়ে খুশি রাখবে, মায়ের মতো করে আগলে রাখবে, কোনো কষ্ট দিবে না। হুম। কিন্তু তুমি সেটা করছো কি? মানে? মানে আমার মেয়েটা যে ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে সেটা জানো তুমি? কি বলছো এসব? তুমি তোমার কথা রাখোনি কাব্য। কিভাবে? নুসরাত ওর আম্মুর স্নেহের অভাবে ক্ষীণভাবে বড় হচ্ছে। মেয়েটা ওর মায়ের ভালোবাসার অভাবে ভিতরে ভিতরে কাতর হয়ে যাচ্ছে। অনেক কষ্ট সহ্য করে বড় হচ্ছে মেয়েটা। কিন্তু আমি তো সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু তুমি পারছো না কাব্য। আমি কিছু বললাম না, তাই তো? হ্যাঁ, কিন্তু এখন তো তুমি এসে গেছো। মীরা হাসলো, নিষ্প্রাণ হাসি। কি হলো, হাসতো যে? আমি চাই তুমি আর একটা বিয়ে করো, আর আমার মতোই ভালোবাসো তাকে। আর আমার মেয়েটাও তার আম্মুকে তার আম্মুর ভালোবাসা পেয়ে যাবে। কি বলছো এসব? হ্যাঁ, সত্যিই বলছি। তোমাকে কিন্তু তোমার কথাটা রাখতেই হবে। কিন্তু তুমি তো আছোই। আমি নেই। মানে? মানে আমি চাইলেও তোমাদের কাছে আসতে পারবো না। কি বলছো এসব? হ্যাঁ,
আমি শুধুই তোমার কল্পনা কাব্য। মানে? কিছু না, আমার যেতে হবে। এখন ভালো থেকো, আর আশা করি আমার কথাটা রাখবে। এ কি, মীরা চলে যাচ্ছে? মীরা, কোথায় যাচ্ছ তুমি? মীরা করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, মায়াবী মুখটা ভাসছে। মীরা, দাঁড়াও। আমি দৌড়ে মীরাকে ধরতে গেলাম, কিন্তু এ কি, আমি যতই এগোচ্ছি মীরা ততই দূরে চলে যাচ্ছে। হঠাৎ মিলিয়ে গেল এই নীল আকাশে। মীরা বলেই চিৎকার দিয়ে জেগে উঠলাম আর ঘামতে লাগলাম। পাশের টি টেবিল থেকে পানির গ্লাস থেকে পানি খেলাম। তার মানে এতক্ষণ সব স্বপ্ন ছিল? কতদিন পর মীরাকে দেখলাম। কেন চলে গেল? পাশে তাকিয়ে দেখলাম নুসরাত ঘুমিয়েছে। মোবাইল হাতে নিয়ে দেখলাম 2টা বাজে। এত রাতে ঘুম ভাঙলো? বারান্দায় গেলাম, চেয়ারে বসে স্বপ্নের কথা ভাবতে লাগলাম। তার মানে মীরাও চায় আমি বিয়ে করি, আর নুসরাত সত্যি সত্যি কষ্ট পাচ্ছে। না, আর কষ্ট দেব না আমার মেয়েকে। আর মীরাকে দেওয়া কথাটা আমাকে রাখতেই হবে। হ্যাঁ, আমি আর একটা বিয়ে করব। কাকে? নীলাকে। মেয়েটাকে বিয়ে করলে তোর জীবন ছারখার হয়ে যাবে। আমার কাছ থেকে হয়তো ভালোবাসা পাবে না, কিন্তু নীলাকে তার ভালোবাসার প্রতিদান দিতে হবে। আমার জন্য এত কিছু করলো মেয়েটা, আমি এতটুকু করতে পারবো না? ভোর হয়ে গেল, মসজিদে গিয়ে নামাজ পড়ে নিলাম। বেলা বাড়তে লাগলো। সকালে নাস্তার জন্য ডাকছি আম্মু। নুসরাত এখনো ঘুমিয়ে আছে। নুসরাতকে জাগালাম, সে উঠতে চাইল না। তারপর তাকে অনেক বুঝিয়ে শুনে উঠালাম। তারপর তাকে মুখ ধুয়ে নিচে গেলাম, নাস্তা করে নিলাম। নুসরাত তখন খেলায় ব্যস্ত। আমি ভাবতে লাগলাম স্বপ্ন, নুসরাত, নীলা, মীরা, সবার কথা বারবার ঘুরিয়ে ফেলছি। কি করব বুঝতে পারছি না, বোধহয় পাগল হয়ে যাব। দুপুরের দিকে নিচে গিয়ে দেখলাম সবাই বসে আছে। আমি নিচে গিয়ে সবার সাথে বসলাম। আমি বিয়ে করতে চাই। সবার গল্প করা থেমে গেল। সবাই হা করে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো? সবাই ভাবে তাকিয়েছো কেন? না, কিছু না। তো আমরা কি মেয়ে দেখা শুরু করব? না, আমি একজনকে বেছে নিয়েছি। বেছে নেওয়া শেষ? তোমরা সবাই এমন করছো কেন? মেয়েটাকে নীলা। মানে? কোন নীলা? কয়জন নীলার সাথে আমি প্রেম করেছি? তার মানে তোমার এক্স গার্লফ্রেন্ড? হ্যাঁ। আব্বা তো সময় চুপ করেছিল, এবার মুখ খুললো। পাগল হয়ে গেছিস নাকি? কয়েক বছর আগে তোর সাথে কি ঘটেছিল ভুলে গেছিস? হ্যাঁ, মনে আছে, ভুলিনি। তাহলে? তোমরা কি আমার কথাগুলো ভালো করে শুনবে? হ্যাঁ, বল। তারপর আমি সব খুলে বললাম। সবাই তখন নীরব। যা বুঝলাম, নীলা মেয়েটাই তোর আর নুসরাতের জন্য বেস্ট। আমি কিছু বললাম না। তো এখন কি করবি? আমাকে আরেকটা বিয়ে করাবে? আহা, রেগে যাচ্ছিস কেন? কাজী অফিসে কি বিয়ে করে নেব? নুসরাতের চোখের সামনে সম্ভব না। তুই যা ভালো মনে করিস। তারপর এসব বলে আমি উপরে চলে এলাম। নীলাকে ফোন করলাম। ও পাশে নীলা মোবাইল হাতে নিয়ে বসেছিল। আমাকে ফোন দেবে কিনা ভাবছিল। তখনই আমি ফোন দিলাম। সাথে সাথে রিসিভ করে নিল। হ্যালো নীলা। হ্যাঁ বলো। তোমার সাথে কথা আছে, একটু দেখা করবে? কখন? এখন পারবে? আচ্ছা, আসছি। পার্কে এসো। জানি। ফোন কেটে দিলাম। বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে। গিয়ে দেখলাম নীলা বসে আছে বেঞ্চে। আমি গিয়ে পাশে বসতেই ঘুরে তাকালো। খুব মায়াবী লাগছে নীলাকে। পিঙ্ক কালারের একটা ড্রেস পরেছে। তুমি কি সত্যি আমাকে বিয়ে করতে চাও? হ্যাঁ, কোনো সন্দেহ? আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন তোমার জীবনটা এভাবে নষ্ট করছো? নষ্ট কোথায়? যা চেয়েছিলাম তার চেয়ে বেশি কিছু পেয়ে যাচ্ছি। কি চেয়েছিলে? ভালোবাসা? সেটা তো আমি দিতে নাও পারি। আমি যে অন্য কারো বাঁধনে বাঁধা। জানি, কিন্তু নুসরাতকে যে মেয়ে হিসেবে পাবো, আমার আম্মু ডাক শোনাটা যে পূর্ণ হবে। ও, তাহলে চলো। কোথায়? কাজী অফিসে। নীলা অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি বুঝতেই পারছি। কি হলো, চলো। তুমি সত্যি বলছো কাব্য? হ্যাঁ। নীলা আমার দিকে তাকিয়ে আছে। তারপর নীলাকে নিয়ে কাজী অফিসে আসলাম। সাক্ষীর জন্য আমার ফ্রেন্ডদের ডাকলাম। দেখতে দেখতে বিয়ে হয়ে গেল। নীলা এখন অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। নীলা স্বাভাবিক ড্রেসে রয়েছে। সরি, তোমাকে শাড়ি পরতে দেয়নি, কারণ নুসরাতের সামনে এমন কিছু চাই না। না, ঠিক আছে। তারপর নীলাকে নিয়ে বাড়ি ফেললাম। সবাই তখন নুসরাতকে নিয়ে ব্যস্ত। সন্ধ্যা হয়ে গেছে। আমি ছাদে দাঁড়িয়ে আছি। নিচে এসে দেখলাম নুসরাত খুব খুশি। নীলা ক্যান্টিনটি ডাকছে। মামুনি। নুসরাত দৌড়ে আমার কাছে এলো। আজ তোমাকে তোমার আম্মুর সাথে দেখা করে দেব। সত্যি? আমার গালে ধরে খুশিতে চোখ বড় বড় করে তাকালো, চোখে হাসির ঝিলিক। হ্যাঁ। তাহলে নিয়ে যাও আম্মুর কাছে। আমি নুসরাতকে কোলে নিয়ে নীলার কাছে গেলাম। নীলা। নীলা আমার দিকে ঘুরে তাকালো। তোমার মিসেসই তোমার আম্মু। নুসরাতের দিকে তাকিয়ে বললাম, সত্যি? হ্যাঁ।
তাহলে এতদিন বললে না কেন? এমনি যাও আম্মুর কাছে। নুসরাত লাফিয়ে গেল নীলার কাছে, নীলাকে জড়িয়ে ধরল, যেন আর ছাড়বেই না। নীলা কেঁদে দিল, নুসরাতের গালে চুমু দিতে লাগলো। আম্মু, আম্মু, আমাকে ছেড়ে আমার থেকে দূরে দূরে থাকবে না তো আর? কখনো না। আর একবার আম্মু বলে ডাকো। আম্মু। আমার লক্ষ্মী মামুনি। বলে আঁকড়ে ধরল। আজ প্রথম নুসরাতকে এত বেশি খুশি দেখছি, যেন নুসরাত আজ পরিপূর্ণভাবেই খুশি। বিকেলে খাবার খেয়ে নিলাম সবাই। বন্ধুরা বাসরঘর সাজাতে যাচ্ছিল, মানা করে দিলাম। নুসরাতের যেন সন্দেহ না হয় যে নীলা ওর দ্বিতীয় মা। এখন না বুঝলেও বড় হলে ঠিকই উপলব্ধি করে নেবে, তাই আমি সাথে চলে এলাম। মীরা সিগারেট খেতে মানা করেছিল, তারপরে সিগারেট ছুঁয়েও দেখিনি, কিন্তু এখন সেটা আমার হাতে। রাত হয়ে গেছে, হঠাৎ কারো স্পর্শ পেলাম, তাকে দেখলাম নীলা আমার হাত থেকে সিগারেটটা ফেলে দিল। এসব চাইপাস খেতে নেই। আমি কিছুই বললাম না। খুব ভালোবাসতে না মীরাকে? আমি ছলছল চোখে তাকালাম তার দিকে। তার 1 ইঞ্চি পরিমাণ আমাকে দিলেই চলবে। বলে আমার বুকে আশ্রে পড়ল আর পুবে পুবে কাঁদতে লাগলো। আমি না চাইতেও আঁকড়ে ধরলাম। না হয় এতটুকু করি ওর জন্য, তো দোয়া করবেন আমরা যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি আর সুখে শান্তিতে বাস করতে পারি। তো কেমন এসে গল্পটা জানাতে বলবেন না, আর পরবর্তী গল্পের জন্য তৈরি থাকবেন। আর হ্যাঁ, গতকালকে যে স্টোরিটা দেওয়া হয়েছে সেটার পরের পর্বটা হয়তো বা 1-2 দিন দেরি হতে পারে, তো ইনশাল্লাহ 2 দিনের মধ্যেই দিয়ে দেব। তো কেমন হয়েছে জানাতে বলবেন না গল্পটি, আর পাশেই থাকবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।